Okay, so thank you, Faivalda, for your orientation session. And next up, we have our next club, which is the Pratibimba Club. And Pratibimba is the theater club of the of our college, which club performs theater performances. And request uh, I would like to request Choyanda from fourth year to introduce their club. So Choyanda, are you there? Hello, Choyanda. হ্যাঁ আছি। Okay, Dada, please continue your ঠিক আছে, club. আমি share করছি। আর দেখ, এর মধ্যে আম, জাহির হোসেন, শেখ জাহির হোসেন আছে, আর অঙ্কিত কুমার ওঝা। তাদেরকে একটু মাইকের অ্যাক্সেস দিয়ে দে, ঠিক আছে? Sakari, please, can you give the mic access to them? দাদা কাকে কাকে বললে আরেকবার প্লিজ। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। Hello, am I audible? Yes, you are. ইয়েস ইয়েস। Okay. So hello guys. আমি হলাম এসকে জাহির হাসান, সিএসসি থার্ড ইয়ার থেকে। আর আমার নাম মেনলি জিতু নামেই পরিচিত কলেজে। আর আমি এই প্রতিবিম্ব থিয়েটার গ্রুপের একটা অ্যাক্টিভ মেম্বার। তো আমি এখানে প্রতিবিম্বকে এখন রিপ্রেজেন্ট করছি। প্রতিবিম্ব হচ্ছে আমাদের সিজিএসির একটা ড্রামা ক্লাব। ওকে। হুম। তো প্রথমত ওয়েট, এখানে কাজ হয়নি। এবার হয়েছে। তো আমাদের ক্লাবের হিস্ট্রি কি? প্রতিবিম্ব স্ট্যাবলিশ হয়েছিল তোমাদের 2020 সালের 4 মার্চ, ঠিক আছে? আর যে যে প্রেসিডেন্ট ফাউন্ড করেছিল ওই দাদার নাম হচ্ছে তপশ্রী দা। ওকে। তপশ্রী দার সঙ্গে আমার আগের বছর আলাপ হয়েছিল, দাদা খুবই ফ্রেন্ডলি। আর হ্যাঁ, দাদা এই ক্লাবটাকে প্রচুর সাপোর্ট করেছিল। আর এই ক্লাবে ফার্স্ট ড্রামা যেটা পারফর্ম করা হয়েছিল ওটা হচ্ছে ম্যানিক ভয়েস। আর এই ক্লাবে যে ফার্স্ট ওপেন স্টেজ ড্রামা যেটা ছিল সেটা হচ্ছে মায়া। আর এই বছর এসপেরেন্সাতে 2024 সালে আমাদের ফার্স্ট স্ট্রিট প্লে পারফর্ম করা হয়েছিল যার নাম ছিল রিভাইভাল, আর টেল অফ ওম্যান। এই ক্লাবের প্রিভিয়াস প্রেসিডেন্ট কারা কারা ছিল? তো এক্ষুনি তো বললাম, প্রথম প্রেসিডেন্ট ছিল তপশ্রী দা, তারপরে ছিল হচ্ছে মৈনাক দা, আর রিসেন্ট আগের বছরে প্রেসিডেন্ট ছিল হচ্ছে সায়ন্তন দা। সায়ন্তন দার সঙ্গে আমার ভালো মতো পরিচিত আছে, দাদা খুবই ফ্রেন্ডলি। ওকে। এখানে তো আপডেটই হয়নি। হুম। তো ইন্ট্রোডাকশন টু দ্য প্রেজেন্ট টিম। আমাদের টিমের এখন নামগুলো দাও। হ্যাঁ, প্রেসিডেন্ট হচ্ছে আমাদের ক্লাবের চয়ন দা, ঠিক আছে, সিএসি ফোর্থ ইয়ার থেকে। আর আমাদের যে এখন অ্যাক্টিভ মেম্বার্স আছে তারা তারা হচ্ছে, ও আগে রাইটার্স আছে না? ওকে। আমাদের ক্লাবের রাইটার্স হচ্ছে এখন চয়ন দা আর বিপ্লব দা। চয়ন দা বরাবরই প্রচুর নাটক লিখেছে। আমি যখন ক্লাবে জয়েন করেছিলাম তখন থেকেই চয়ন দা বরাবরই এখন 4-5টার উপর নাটক লেখা হয়ে গেছে, আর এই বছর আগেও লিখে যাচ্ছে। বিপ্লব দাও বেশ অনেকগুলো নাটক লিখেছিল, নাটকগুলো বেশ অডিয়েন্স ক্যাচিংও ছিল, বেশ মজাদার নাটক ছিল। আর এই ক্লাবের যারা ডাইরেক্টর, তরেন্দা হচ্ছে ডাইরেক্টর, প্রিয়াংশু দাও আছে, বিপ্লব দাও আছে, আর প্রত্যুষাদিও আছে। ওকে। তারপর হচ্ছে এখন আমাদের যারা প্রেজেন্ট মেম্বার্স আছে। হুম হুম প্রিয়াংশু দা আছে আমাদের প্রেজেন্ট মেম্বার হিসাবে, বিপ্লব দা আছে, প্রত্যুষাদি আছে, অঙ্কুশ দা আছে, নন্দিতা দি আছে, মধুমিতা দিও আছে, দীপদাও আছে, অর্ঘদাও আছে, আর আমাদের কারেন্ট প্রেসিডেন্ট সরেন দাও আছে। তারপরে আরাত্রিকা আছে, দিয়া আছে, অরিজিৎ আছে, প্রীতম আছে।
আমি মানে এসকে জাহির হাসান, জিতু আছি, তারপরে অঙ্কিত আছে, কমলা আছে, তন্ময় আছে, সুরজিৎ আছে, আশরাফুল আছে, অদৃশ আছে, জিতুরাজ আছে, আশরাফুল, হ্যাঁ আশরাফুলের নামটা দুবার এসে গেছে। ওকে, হিমাংশু আছে, শুভদীপ আছে, সাবির আলী আছে, গোরাচাঁদ আছে, আর পুলক আছে। ওকে, নেক্সট স্লাইড করো। হ্যাঁ, এবার আছে আমাদের সোশ্যাল মিডিয়া। আমাদের একটা ইনস্টা হ্যান্ডেল আছে, প্রতিবিম্ব অফিসিয়াল। ঠিক আছে, তোমরা সবাই গিয়ে ওখানে ওটাকে ফলো করতে পারো। আর ওই যে ইনস্টা হ্যান্ডেলটা আছে ওটা দেখাশোনা করছে তন্ময় আর প্রিয়াংশুদা। এছাড়াও আছে আমাদের ফেসবুক পেজ, প্রতিবিম্ব থিয়েটার গ্রুপ। এটা কারা হ্যান্ডেল করছে? প্রিয়াংশুদা করছে আর জয়েন্দা করছে। ওকে, নেক্সট স্লাইড প্লিজ। আমাদের প্রতিবিম্বের একটা ইউটিউব চ্যানেলও আছে, প্রতিবিম্ব থিয়েটার গ্রুপ সিজিএসি, যাতে এখন 3টে ভিডিও আছে। হ্যাঁ মানছি কম ভিডিও আছে, কিছু টেকনিক্যাল কারণে এখন আমাদের ভিডিওগুলো আপলোড করা হয়নি। ফার্দার ইন ফিউচার কিছুদিনের মধ্যে আমরা যা যা ভিডিও আমাদের কাছে রয়েছে, যা যা ক্লিপ আমাদের রয়েছে, এতদিন যা ড্রামাগুলো হয়েছে, সব ধীরে ধীরে আপলোড করা হবে। সাবস্ক্রাইবারও কম, তোমরা সবাই গিয়ে সাবস্ক্রাইবারটাকে বাড়িয়ে দাও, ঠিক আছে? নেক্সট করো। হ্যাঁ, এবার আসছে যারা এখনো তো আপডেট হয়নি এখানে, হয়েছে এবার। এবার আসছে যারা একটা নাটকের পিছনে যে মূল যাদের ভূমিকা থাকে, ভয়েস আর্টিস্ট। অঙ্কুশ দা আমাদের ভয়েস আর্টিস্ট আছে, রত্নদা আছে, রত্নদা গান গান বাজনাও করে আমাদের নাটকে, তাদের খুব কন্ট্রিবিউশন রাখে। মিউজিশিয়ান হিসাবে রত্নদা আছে, প্রিয়াংশু দা ভালো গান গায়, অঙ্কুশ দাও আছে। তারপরে যে গ্রাফিক ডিজাইনার, মানে যারা পোস্টারগুলো ডিজাইন করে, নাটকের তো পোস্টার তো ডিজাইন করতেই হয়, অনেক কিছু ডিজাইন করতে হয়, যেগুলো দেখাশোনা করে হচ্ছে অঙ্কুশ দা, তরেন দা নিজে করে, আর অঙ্কিতা আছে। তারপরে কোরিওগ্রাফার তুষা দি আছে, মধুমিতা দি আছে, এরা ভালো নাচ করে। আর তোমরা তো জানোই যে ড্রামাতে কতটা প্রয়োজন। নেক্সট স্লাইড করো। হ্যাঁ, এরপরে হচ্ছে ভিডিওগ্রাফার। আমাদের দীপদা আছে আমাদের ভিডিওগ্রাফার হিসাবে, কমলাকান্ত আছে, কস্টিউম আর মেকআপে হচ্ছে প্রত্যুষাদি আর মধুমিতাদি, এরা দেখাশোনা করে। কাস্টিং ডিরেক্টরে আছে ছয়নদা, প্রিয়াংশুদা। অডিও ও ভিডিও এডিটর হিসাবে আছে ছয়নদা আর প্রিয়াংশুদা। আমাদের আমাদের যে অ্যাক্ট গুলো হয়েছে সেগুলো, তারা একটা করো। হুম, এখনো তো আপডেট হয়নি এখানে। হুম, আমাদের ক্লাবের প্রথম দুটো যে নাটক ছিল, প্রথম হচ্ছে ম্যানিক ভয়েস, তারপর হচ্ছে ডক্টর সিট ও অপবর্তন। ঠিক আছে, এটা দিয়ে দুটো প্রথম ছিল আমাদের ক্লাবে। নেক্সট প্লিজ। হুম, তারপরে আসছে, এখন এখানে বেতন এবার হয়েছে অনলাইন, আশীর্বাদ না অভিশাপ, আর মায়া। তারপরে হচ্ছে এরা কারা। হ্যাঁ, এরা কারা হচ্ছে তারপরে, আর অভ্যুত্থান, যাতে আমি প্রথম এই ক্লাবে আমি ইন্ট্রোডিউস হয়েছিলাম, আর আমার ওটা প্রথম ড্রামা ছিল, তখন থেকে আমি ক্লাবের সঙ্গে যুক্ত। হুম, তারপরে হচ্ছে যেটা ফ্রেশার্সে করা হয়েছিল আগের বছরে, সরি ফ্রেশার্স নয়, ইন্ডাকশনে করা হয়েছিল, মাই ব্যাড। শিক্ষাঙ্গনের স্বৈরতন্ত্র, এটা একটা র্যাগিং সম্বন্ধে ড্রামাটা ছিল। তোমাদের যারা ইয়েতে ইন্ডাকশনে যারা উপস্থিত ছিল তারা সবাই খুব সাপোর্ট করেছিল ড্রামাটাকে ফার্স্ট ইয়ার হিসাবে। আর এই ড্রামাটার থ্রুই আমরা প্রচুর অ্যাক্টরসকে আমাদের ক্লাবে এঙ্গেজ করেছিলাম। ওকে, নেক্সট প্লিজ। তারপরে হচ্ছে আমাদের কমিক ক্রাইম, রহস্যময় সন্ত্রাস। এটা একটা ড্রামাটা একটু অন্য রকমের ছিল, যেটা কমিক আর একটুখানি রহস্য দুটোকে মিক্স করার চেষ্টা আমরা করেছিলাম। আর অডিয়েন্সরা প্রচুর সাপোর্ট করেছিল এই ড্রামাটাকে। ঠিক আছে, নেক্সট প্লিজ। তারপরে আমাদের প্রথম যেটা ছিল স্ট্রিট প্লে রিভাইভাল, আর টেল অফ ওমেন, যেটা পারফর্ম করা হয়েছিল এই বছর এসপেরেন্সাতে, আমি প্রথমেই বলেছিলাম। তারপরে হচ্ছে এসপেরেন্সাতেই যে ড্রামাটা পারফর্ম করা হয়েছিল, সাত বিরহিত 2124, এই ড্রামাটাও আমাদের ছাত্রছাত্রীরা প্রচুর ভালোবাসা দিয়েছিল, প্রচুর আমরা সাপোর্ট পেয়েছিলাম এই ড্রামাটাকে। নেক্সট প্র্যাকটিস। অ্যাবাউট থিয়েটার, আমি এটা অঙ্কিতকে হ্যান্ড ওভার করতে চাই। অঙ্কিত, হ্যান্ড ওভার করে নাও। So, hi everyone. Myself Ankit Kumar Oja, EC
থার্ড ইয়ার। সো দেখ যেটা আমি বলবো, দেখ নাটক মেনলি দেখ মানে একটা হচ্ছে সাহিত্য, বুঝিস সাহিত্যের একটা বিশেষ ধরন, ঠিক আছে? এবার দেখ নাটক কেমন হয়, নাটক মেনলি হয় ধর আমরা যে অভিনয়টা করি না, আমরা যেটা অভিনয়টা করি সেটা মানে সেই হিসেবে লেখা হয়। এবার দেখ নাটকের স্থান থাকে, দেখ মানে স্থান মানে একটা প্লেস, সময় থাকবে, একটা পরিবেশের বর্ণনা থাকে, আর সঙ্গে থাকে কিছু ডায়লগ। এবার দেখ ডায়লগ গুলো মেনলি ধর যারা অ্যাক্ট করছে তারা হচ্ছে বলে থাকে। এবার দেখ শুধু যে মানে ডায়লগই শেষ কথা নয়, এবার ডায়লগ ভিন্ন অভিনয় হতে পারে। এবার দেখ নাটক ভাগ ভাগ করা হয়, দেখ মানে দুই ধরনের হয়, ঠিক আছে? একটা হয় আবৃত্তি, ভাবৃত্তি মিনস মানে হচ্ছে ধর ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা। আর একটা হয় বিষয়বস্তু হিসাবে, যেমন ধর ওই হয় বা ধর কোনো স্পিরিচুয়াল হচ্ছে বা কোনো ধরে নে কোনো নীতিমূলক বা ধর হচ্ছে কিছু একটা বিষয় নেই, ঠিক আছে? এবার দেখ যত সময় এগোচ্ছে, দেখ নাটকের মূল হচ্ছে চারটে ভাব থাকে। হচ্ছে একটা তার মূল ভাবনা, ধর নাটক যেটা করছি আমরা সেটা হচ্ছে প্রত্যেক নাটক তার দর্শক কিছু বলতে চায় না। যে নাট্যকার মানে যারা লিখছে, যেমন আমাদের চয়নদা বা প্রিয়াংশুদা যারা নাটক লেখে, তারা একটা ধারণাকে মানে অবলম্বন করে সেটাকে নিয়ে একটা কাহিনীর মতো বলার চেষ্টা করে, আর সেটাকেই একটা সুন্দরভাবে একটা প্লটে সাজিয়ে লেখে। দ্বিতীয় হচ্ছে কাহিনী। কাহিনী মিন্স হচ্ছে দেখ মানে প্রতি নাটকে একটা ঘটনা থাকে, একটা কাহিনী শুরু থাকে, মধ্য থাকে, শেষ থাকে। এবার দেখ কাহিনীতে এক বা একাধিক ক্যারেক্টার থাকে, এবার যেগুলো চরিত্র হিসেবে মানে বর্ণনা করে যারা নাট্যকাররা বা যারা নাটক লেখে তারা। এবার দেখ চরিত্র মানে যারা ক্যারেক্টার গুলো, দেখ এবার একটা নাটকে দেখ যে কাহিনীগুলো থাকে সেগুলো হচ্ছে মেনলি যারা চরিত্র হয় তারা হচ্ছে সেগুলোকে ফুটিয়ে তোলে। এবার দেখ হয়তো নাটকে চরিত্র থাকতে পারে বা ধর নাও থাকতে পারে, নাটকে হচ্ছে বিভিন্ন রকম সাব ক্যারেক্টার দিয়ে কোনো নাটক কমপ্লিট হতে পারে। ওকে, ঠিক আছে। এবার দেখ হচ্ছে এখানে বলা হম এবার দেখ এখানে আমাদের পিপিটিতে দেখানো হচ্ছে অ্যাডভান্স। হ্যাঁ, এবার দেখ এখানে হচ্ছে নাটক মেইনলি যেটা হচ্ছে করে, যেটা দেখ এত লোকের সামনে যদি কোনো কিছু তোরা করিস, ঠিক আছে, সেটা তোদের হচ্ছে সেলফ কনফিডেন্স কে হচ্ছে বুস্ট করবে, ঠিক আছে? একটা যেটা কনফিডেন্স থাকে, ঠিক আছে, সবার সামনে কোনো কিছু প্রেজেন্ট করার, সেটা তোর হচ্ছে ধর ইনোভেটিভ আইডিয়া, এবিলিটি, এগুলোকে তোর বুস্ট করবে। সেকেন্ড হচ্ছে ইমাজিনেশন। এবার দেখ যখন তুই নাটক করবি বা নাটক লিখবি, তখন তোর যেটা হচ্ছে যেটা আমাদের বাধ্য মানে একটা এই বল না বাউন্ড লাইফ, তার বাইরে বেরিয়ে তুই কিছু একটা ইমাজিনেশন করবি, ঠিক আছে? তবে সে হচ্ছে তোর জীবনে একটা সময় মানে তোকে গ্রো করতে হেল্প করবে। থার্ড হচ্ছে কনসেন্ট্রেশন, ঠিক আছে? যখন কোনো একটা ড্রামা পারফর্ম করবি, সো সো সেটাই তোর একটা কনসেন্ট্রেট লাগবে, ঠিক আছে? যেটার জন্য তোর হচ্ছে ভয়েস, মাইন্ড, বডি, এগুলোকে তোরা যে ফোকাস করবি, ঠিক আছে, সেটা তোদের পরবর্তী লাইফে আরো হেল্প করবে। ফোর্থ হচ্ছে কমিউনিকেশন স্কিল। এবার দেখ অ্যাক্টিং করলে যেহেতু আমাদের অ্যাক্টিং এর মাধ্যমে ভার্বাল নন ভার্বাল দুটো এক্সপ্রেশনই আমাদের ইনহ্যান্স হয়। এবার দেখ এটা কিভাবে তোকে হেল্প করবে, যখন কোথাও তুই কোথাও ভয়েস প্রজেকশন বা ধর কোনো কিছু করছিস, ধর সেখানে যদি তোর হচ্ছে তোর ল্যাঙ্গুয়েজের সঙ্গে যদি ফ্লুয়েন্সি লাগে, সেটা তোকে ইনক্রিজ করতে সাহায্য করবে। এবার দেখ আমাদের ড্রামা ক্লাবের হচ্ছে মিশন আর ভিশন দুটোই আছে। এবার আমাদের যে থিয়েটার গ্রুপ মানে যেটা আমাদের প্রতিবিম্ব গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে একটা আমাদের একটা কনসিস্টেন্ট মিশন আছে, ঠিক আছে? কিভাবে আমরা হচ্ছে মানে এই আম, এখন মডার্ন এডুকেশনের সঙ্গে হচ্ছে কি করে আমরা হচ্ছে ওই থিওরি স্কিল বা যা বলতে পারিস মানে একটা ওই শিল্পকে কি করে আমরা এগিয়ে নিয়ে যাব, সেটার জন্য যাতে যেটা আমাদের লাইফে যাতে কাজে লাগে, এটা হচ্ছে আমাদের মিশন। আর সেকেন্ড হচ্ছে ভিশন। ভিশন হচ্ছে দেখ মেনলি দেখ ওই ক্লাবটা যাতে মানে যাতে আমাদের ওই এডুকেশনাল পারপাসে সেই জিনিসগুলো হেল্প করে বা ওই যেগুলো জানার তোর হেল্প করবে, তোকে একটা মানে ইনোভেটিভ করবে। এবার আমাদের এখানে আপকামিং হচ্ছে যেগুলো ইভেন্ট গুলো হবে সেগুলো এখানে দেওয়া আছে। ফার্স্টলি হচ্ছে সেপ্টেম্বরে মানে এ মাসেই তোদের এখন যেটা করেছে 6.0 হবে, যেটা তোদের ফ্রেশার্স, ওটা। আর একটা সেকেন্ড হচ্ছে ওই আহ এবার হচ্ছে এই সেকেন্ড উইকে সম্ভবত তোদের একটা ওয়ার্কশপ টাইপের নেওয়া হবে, যেখানে আমরা অডিশনটা নেব। আর হচ্ছে দেখ 4th মার্চ আছে, যেটা হচ্ছে ধর আমাদের এই যে ড্রামা ক্লাব তার হচ্ছে 5টা বছর পূর্তি হবে, সেই নিয়ে একটা কিছু হবে। আর তারপর হচ্ছে ধর এই যে আসছে এপ্রিল মে মানে পরের বছর 25-এ সেখানে কলেজে ফেস্ট থাকবে, যেটা আমরা এসপারেঞ্জা বলে থাকি। আর তারপর হচ্ছে 16 আগস্ট মানে পরের বছরই, যেটা আমাদের কলেজ মেনলি ফাউন্ডেশন ডে, তার জন্য একটা নাটক হয়।
এবার দেখো হচ্ছে অডিশনটা যেটা কথা বললাম সেটা হচ্ছে এই 5 সেপ্টেম্বর হচ্ছে মেনলি হচ্ছে আমাদের যে বোর্ড রুম বলা হয় সেই বোর্ড রুমে হচ্ছে অ্যাডমি বিল্ডিং এ আছে। সেখানে হচ্ছে আমাদের এই অডিশন রাউন্ডটা হচ্ছে আমরা নেব। সো যারা যারা ইন্টারেস্ট থাকবি, ঠিক আছে, যারা যারা নাটক করতে ভালোবাসিস বা যারা নাটক শিখতে চাস, এমন নয় যারা পারে তারা, শুধু যারা শিখতে চাস, যারা জানতে চাস, যারা এটা নিয়ে এগিয়ে যেতে চাস, ঠিক আছে, তারা অবশ্যই এখানে অডিশনটা দিস। ঠিক আছে, এখানে এমন নয় মানে ধর যাতে তোরা ভালো আরো ইনক্রিজ করতে পারিস, তোকে সেরকম দাদারা হেল্প করবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এবার আমি আমাদের থিয়েটার গ্রুপের ইনচার্জ চয়নদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যালো। আচ্ছা, দেখ, ড্রামা নিয়ে তো এরা অনেকেই অনেক কিছুই বললো। এবার ড্রামা নিয়ে আমি জাস্ট সামান্য কিছু বলি। ড্রামা জিনিসটা তোরা এরকম কিছু ভাবিস না যে বিশাল বড় কিছু হবে, বড় বড় অ্যাক্টার আছে, সেরকম না। আমরা সকল স্টুডেন্টরাই আছি, তারা হচ্ছে ড্রামা পারফর্ম করি, ড্রামা লিখে অনেকে, অনেকে সে ব্যাকগ্রাউন্ডে থাকে। এবার ব্যাকগ্রাউন্ড আর্টিস্টদেরও অনেক ভূমিকা থাকে একটা নাটকে। এবার আমরা চেষ্টা করি প্রতিনিয়তই কিনা কিছু মোরাল আমরা তুলে ধরবো নাটকে। অনেক নাটকে আমরা মোরাল তুলি না, অনেক নাটক শুধুমাত্র রোমাঞ্চের জন্য আমরা পারফর্ম করি। এবার নাটক নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোরা একটু প্লিজ আস্ক কর। চাপের কিছু নেই, নিশ্চিন্তে জিজ্ঞেস করতে পারিস। এনিওয়ান, কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারিস। কোথায় যাবো ওখানে? কি কি বলছিস বল। আচ্ছা। হ্যাঁ, ড্রামা কোনোদিন তোর যেদিন ইচ্ছা মানে তুই আমাদের সাথে কথা বলতে পারিস। তাছাড়া আমাদের তো বললাম 15 তারিখে অডিশন। এবার দেখ, ড্রামা করিনি বলে যে করতে পারবো না সেটা কোনো কথা নেই। প্রত্যেক জিনিসের একটা শুরু হয়। আমরা সকলে মানে আমাদের ড্রামা ক্লাবের যারা যতগুলো নাম শুনলি, প্রত্যেক জনের মধ্যে যে কেউই এরকম না যে আগের থেকে ড্রামা করে আসছে। হয়তো কেউ আছে, কয়েকজন আছে, সেটা খুবই কম মেম্বার তারা আগের থেকে ড্রামা করেছে। বেশিরভাগ মানুষই হচ্ছে এখানে আমাদের ক্লাবে জয়েন করার পরেই আর কি ড্রামা শিখেছে। আমরা একসাথে করি, একটা আলাদা পরিবেশ। আচ্ছা, আমাদের ক্লাব নিয়ে একটা জিনিস বলি। আমাদের ক্লাবকে আমরা প্রতিবিম্ব থিয়েটার ক্লাব বলার জায়গায় প্রতিবিম্ব থিয়েটার গ্রুপ বলি। গ্রুপ এই জন্য বলি কারণ আমরা একটা ফ্যামিলি হয়ে থাকি। আমরা কি বলবো, ফ্যামিলি বলতে একটা দাদা ভাই বোনের দিদির একটা যে সম্পর্ক সেটা আমরা মেনটেন করার চেষ্টা করি। আর দিদি দাদা আমি ছোটবেলাতে দাদা বলছিলাম যে হ্যাঁ, 15 তারিখে অডিশনটা কখন হবে? অডিশনের টাইমটা আমরা আমাদের থিয়েটার গ্রুপে আমরা জানিয়ে দেবো। একজন পারলে একটু চ্যাট বক্স হচ্ছে আমাদের যে প্রতিবিম্ব থিয়েটার গ্রুপ, সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছে, সেখানে তোরা থিয়েটার নিয়ে আপডেট গুলো পেয়ে যাবি। পাঠিয়ে দিয়েছিস? একদিনে আচ্ছা, অডিশন হবে? দেখ, হ্যাঁ, অডিশন একদিনেই হবে। আচ্ছা, দেখ, তোদের হচ্ছে ড্রামা লিঙ্কটা, ড্রামা ক্লাবের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেটা পাঠানো আছে। আর যারা স্টার্ট করতে চাস, মানে এটা না যে আগে শিখেছিলাম এখন পারবো না, সেসব ভেবে লাভ নেই। আসবি, আনন্দ হবে, কথাবার্তা হবে। তারপরে হচ্ছে আস্তে আস্তে করে তোরা কি বলবো, যখন আমাদের সাথে মিশবি তখন তোদের ওই ভয়টা কেটে যাবে। অনেকের ভয় আছে কিনা
কি বলবো তোর, কি বল, আগে ড্রামা করিনি দাদা, আবার অনেকে ভাবছে কিনা আগে এক সময় করেছিলাম এখন করতে পারবো কিনা, সেসব ভয় ভেবে লাভ নেই। এখন তোরা যখন আসবি তোরা নিজেরাই বুঝতে পারবি কিনা ড্রামা জিনিসটা অতটা কঠিন কিছু না, জাস্ট একটা ক্যারেক্টার তুলে ধরতে হয়। এবার প্রত্যেক জনেরই হচ্ছে কিছু না কিছু অ্যাক্টিং স্কিল থাকেই, এটা পাতি কথা। ছোটবেলায় আমরা স্কুল যাব না বলে মায়ের সামনে কত রকম অ্যাক্টিং করেছি, মা পেট ব্যথা এই ওই। আচ্ছা, আমি একটা কাজ করছি, তোদেরকে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য একটা লিঙ্ক ট্রি আছে, লিঙ্ক ট্রিটা আমি তোদেরকে সেন্ড করে দিই। তোরা এখানে স্ক্যান করে একেবারে ড্রামা ক্লাবের যে আমাদের গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন করতে পারিস। আর কারো কোনো কোশ্চেন আছে? দাদা, ড্রামা লেখাটার জন্য কি অডিশন দিতে হবে? দেখ, লেখার প্রত্যেকটা একটা ধরন হয়, ঠিক আছে। আমি যেমন পার্সোনালি আমি একটু একটু ড্রামা লিখতে পারি। এবার তাই বলে আমি হয়তো এখন কবিতাতে যদি সুইচ করতে চাই, কবিতা লিখতে চাই, সেটার জন্য আমাকে একটা টাইম লাগবে, সে যারা কবিতা লিখে তাদের সাথে বসতে হবে, কথা বলতে হবে। এবার ড্রামা, ধর তুই লিখিস না কিছু, ঠিক আছে, ধর কথার কথা বলছি কিনা, তুই হয়তো কখনো ড্রামা লিখিস নি, তুই আসলি আমাকে জিজ্ঞেস করলে, আচ্ছা ও আমার থেকে অনেক ভালো হলো, তোদের বন্ধুদের মধ্যে হবে, তোদের সিনিয়রদের মধ্যে আমাকে ছাড়াও অনেকে লেখালেখি করে। আমি জাস্ট একটা নাম বলছি, জানি না তোদের ক্রিয়েটিভ পেন্সের হচ্ছে এখন অব্দি ইন্ডাকশন হয়েছে কিনা। ক্রিয়েটিভ পেন্সে অনেকে আছে যারা অনেক সুন্দর সুন্দর লেখালেখি করে, তাদের সাথে কথা বলতে পারিস কিভাবে কি লিখতে হয়। তো সেটা অডিশনে এসে হয়তো এটা দাঁড়াবে কিনা, কি বলবো, যারা লিখে তারা আসবে সেটা না, যারা লিখে না কিন্তু করতে চায়, ড্রামা লিখতে চায়, তারাও আসতে পারে, তারাও বুঝতে পারে কিনা হ্যাঁ আমি সেরকম ভাবে হয়তো এখনো লিখিনি কিন্তু লিখতে চাই। অডিশন মানে, আচ্ছা এটা যদি সবাইকে বলি, অডিশনে আসা বলতে ওই আমি অ্যাক্টিং পারি বলে অডিশনে আসবো সেটা কোনো কথা না। এবার সে আসবে, প্রত্যেক, আমি যেমন একটা এক্সাম্পল দিলাম, ছোটবেলায় যে আমরা মায়ের সামনে যে অ্যাক্ট করতাম কিনা, মা পেট ব্যথা স্কুল যাবো না, তো সেটাও কিন্তু একটা অ্যাক্টিভ ছিল আমাদের জন্য। অ্যাকচুয়ালি পেট ব্যথা হতো না, তো ওইটাও তো একটা অ্যাক্ট ছিল। সেটা যখন আমরা করতে পেরেছি তখন অবশ্যই মঞ্চের সামনে কয়েকজন বন্ধু বান্ধব, কয়েকজন দাদা দিদির সামনেও আমরা অ্যাক্ট করতে পারবো। তো তোর যদি লেখার ইচ্ছা হয়, এটার জন্য অডিশনে আয়, সে তুই লেখ আর না লেখ, অন্তত আয়, বল হ্যাঁ দাদা আমার লেখার ইচ্ছে, চেষ্টা কর, চেষ্টা করলে তো সবই হয়। তোদেরকে সবাইকে একটাই কথা বলবো, দেখ প্রত্যেকটা জিনিস জিরোর থেকে শুরু হয়, ঠিক আছে। যারা অলরেডি নাটক করেছিস, একজন বললো কিনা আগে করেছিল ছোটবেলায়, এখন আবার করতে চেয়েছে, তার জন্য হয়তো ওই জিনিসটা একটু সহজ হবে। বাট যারা কখনো ড্রামা বা অ্যাক্ট কখনো করেনি তার জন্য যে বিশাল কঠিন সেটা না, তারা যখন আসবে তারা নিজেরাই বুঝতে পারবে। জাস্ট গিভ ইট এ চান্স। আর কারো কোনো কোশ্চেন? তোদের কোনো কোশ্চেন থাকলে তোরা চ্যাটেও লিখতে পারিস, অথবা মাইক অন করে বলতে পারিস। আর আরেকটা জিনিস বলি, যদি তোদের কারোর এরকম ভয় থাকে কিনা দাদাকে এতজনের, এত বন্ধু বান্ধবের সামনে জিজ্ঞেস করব, কিছু বন্ধু বান্ধবেরা খারাপ ভাববে কিনা, তো তোরা গ্রুপে জয়েন করে দেখবি আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে। তাছাড়া আরো দুজন মাইকে বললো, জিতু দা, মানে জিতু বলতে যে জাহির দা, তারপরে অঙ্কিত দা, সবারই নাম্বার পেয়ে যাবি, তাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্টও করতে পারবি। তাদেরকে জিজ্ঞেস কর কিনা দাদা আমার এই কোয়েরিজ গুলো আছে, সেখানে ভয়ের কিছু নেই, ঠিক আছে। আর আরেকটা কথা আছে, দেখ আমাদের তো সময়সীমা একটু সীমাবদ্ধ। আর একটা বলে না কথায় কিনা, সর্বোপরি সর্বোত্তম কথা, তো আমাদের সর্বোত্তম কথা হয় একটাই কথা, প্রত্যেকটা নাটকে আমরা একটাই বার্তা দিই,
আমরা প্রতিবিম্ব। প্রতিবিম্ব মানে হচ্ছে আমরা যে রিফ্লেকশন যে আয়নায় দেখি, এবার সেটা আমরা আয়নাতে কি দেখি, নিজেকে তো দেখি। তো আমাদের একটা হয় সেগুলোই, যেগুলো আমরা একটা বাস্তব চরিত্র, সেটাকে আমরা কাল্পনিক কিছু আখ্যা দিই, সেটা দিয়ে আমরা প্রকাশ করি। সেটা লেখনির মাধ্যমে হোক, কেউ করে, কেউ অ্যাক্টের মাধ্যমে করে, কেউ ব্যাক স্টেজে থেকে করে। তো আমরা কিছু বাস্তবতাকে মঞ্চস্থ করি, ওই জন্য আমাদের কিছু কথা হয় কিনা, আমরা যেটা লিখেছিলাম প্রতিবিম্ব লেখার পরে কিনা বাস্তবতা মঞ্চস্থ। এবার সামনে তোদের ফ্রেশার্স আছে, ফ্রেশার্সেও একটা ড্রামা হতে চলেছে। ড্রামাটা দেখলে পরে আশা করি বুঝতে পেরে যাবি, তোদের ধারণা হয়ে যাবে কিনা আমরা কেন বলি বাস্তবতা মঞ্চস্থ। আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারি, সমস্যা নেই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই আশা করি। তো আমার তোদের সাথে একেবারে 15 তারিখে দেখা হচ্ছে। সবারই আমন্ত্রণ রইলো, সবাই আসিস। যে তোরা ড্রামা না করতে চাইলেও অন্তত আলাপটুকু করিস, সবার সাথে পরিচয় করাটাও দরকার। আর আবার বলবো, ভয়ের কিছু নেই, যারা ভয় পাচ্ছিস কিনা ড্রামা করব, দাদারা আছে, দিদিরা আছে, কে কি বলবে, সেসব ভয় এখন মানে না পাওয়াই বেটার। বেকার, সেই ভয় পাওয়াটা বেকার, আর কিছু নেই। বাকি বাঁচলো হচ্ছে তোদের সাথে কি বলবো, তোদের যে ড্রামার অডিশন হচ্ছে বিভিন্ন রোলের জন্য তোরা দিতে পারবি, অ্যাক্টার যেগুলো তোরা দেখবি অ্যাকচুয়ালি। আমাদের যে পিডিএফটা আছে সেটা আমরা তোদেরকে শেয়ার করে দেবো গ্রুপের মধ্যে, তোরা গ্রুপে একটু ইমিডিয়েটলি জয়েন করে গেলে ভালো হয়। তো আজকের রাতের মধ্যে সেই পিডিএফটাও তোদেরকে সেন্ড করে দেওয়া হবে। আর তোদেরকে, আচ্ছা জিতু কি বলতে চেয়েছে? দেখ, তোরা সবাই ড্রামা করবি ঠিক আছে, সব ক্লাবে তোরা জয়েন কর, শুধুমাত্র কলেজে এসেছিস এই নয় যে 4 বছর পড়াশোনাই করে যেতে হবে। দেখা গেল বিভিন্ন ছেলে মেয়ে নিজেদের বিভিন্ন ফিল্ডে এক্সপ্লোর করছে। তো আমার সাজেশন এটাই হবে যে হ্যাঁ, অবশ্যই পড়াশোনাকে রাখতেই হবে, ওটাকে ছাড়া যাবে না, কিন্তু নিজেদের বিভিন্ন ফিল্ডে গিয়ে এক্সপ্লোর কর, বিভিন্ন ক্লাবে জয়েন কর। শুধুমাত্র ক্লাব নয়, বিভিন্ন জায়গায় নিজেকে ট্রাই কর। দেখবি কোনো না কোনো জায়গাতে তোরা ফিট হবি। হয়তো বিভিন্ন জায়গাতে ফেলিয়ার পাবি, কিন্তু কোথাও গিয়ে তোদেরকে এক্সিট নিতেও হতে পারে। কিন্তু যেখানে তোরা এক্সিট নিবি দেখবি অন্য কোথাও একটা এন্ট্রি আপনি খুলে এসেছে। ওকে। হ্যাঁ চয়ন দা, তুমি কি বলছিলে বলো, কন্টিনিউ করো। দেখ ভাই, আমি তো কি বলবো, আমার তো শেষ বছর কলেজে। তোদের জন্য একটা জিনিস কিনা, শুধুমাত্র ড্রামা নিয়ে না, তোদের প্রত্যেকটা ক্লাব মানে অলমোস্ট প্রত্যেকটা কলার বিষয়ে অথবা টেকনিক্যাল বিষয়ে ক্লাব এক্সিস্ট করে। তোদের যা জিনিস করার ইচ্ছা, সে অনেকের ড্রামা করার ইচ্ছা, অনেকের লেখার ইচ্ছা, অনেকের গান করার ইচ্ছা, প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা কলা বিভাগের জন্যই আমাদের কলেজে ক্লাবস আছে, সেগুলোতে জয়েন কর। এই 4 বছরটা যে কলেজ লাইফ, সেটা কি বলবো, অনেকে গেট দিবে তারপরে হয়তো হায়ার স্টাডিজে যাবে, বাট অনেকের জন্য সেই 4 বছর লাস্ট কি বলবো, স্বাধীন 4 বছর। সেটা হয়তো এখন বুঝবি না, একটা সময়ের পর তোরা বুঝবি। তো এই 4 বছরটা একটু উপভোগ কর, আনন্দ কর। পড়াশোনা হবে, যেটা জাহিরও বললো, পড়াশোনাও হবে, সবকিছু এক্সপ্লোর করবি তোরা। তবে তো তোরা কলেজে জয়েন করলি। আর কি বলবো, প্রত্যেকটা জিনিসে থাক যেগুলো তোদের ইন্টারেস্ট, শুধুমাত্র ড্রামা নয়, যে কোনো জিনিস। আচ্ছা, একটু চ্যাট বক্সটা খুলে দে যদি কেউ কিছু কোশ্চেন করে থাকে। আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে পরে আমরা এন্ড করি। অনেকটা সময় নিয়ে নিয়েছি তোদের। সৌকার্য বা সায়নের, আচ্ছা, তাহলে আমাদের মিমিক্রি শেখানো হবে। দেখ হ্যাঁ, অনেক রোল থাকে যেগুলোতে মিমিক করা হয়, আমরা কিছু ক্যারেক্টার মিমিক করি, একটু ইনডাইরেক্ট টোন রাখার চেষ্টা করি, বা অনেক সময় ডাইরেক্টও রাখি। তো মিমিক বলতে আমাদের মধ্যে, অনেস্ট কথা বলি ভাই, আমাদের মধ্যে কেউ এক্সপার্ট না। আমি না নিজে এক্সপার্ট, না অন্যরা সেরকম এক্সপার্ট আছে যে
আমরা তোদের কি বলবো একেবারেই অ্যাডভান্স লেভেলে কিছু শেখাতে পারবো বা সার্টিফিকেশন কিছু হবে। আমরা যতটা নিজেরা পারি আমরা কনভে করার চেষ্টা করবো। আমাদের থেকেও অনেক বেশি ট্যালেন্টেড তোদের মধ্যে কেউ এক্সিস্ট করে, অনেকে এক্সিস্ট করে, কেউ বলা ভুল। তোরা আসবি, অনেক কিছু আমরা তোদের কাছ থেকেও শিখবো। দাদা গ্রুপ লিঙ্কটা দিয়ে কিউআর থেকে হচ্ছে না। আচ্ছা কেউ একজন একটু চ্যাট বক্সে আমাদের লিঙ্কটা দিয়ে দে, জিতুরাজ। চ্যাট বক্সে আমাদের যে প্রতিবিম্ব ক্লাবের লিঙ্ক সেটা একটু দিয়ে দে হোয়াটসঅ্যাপের। আমি জিতুরাজকে দিয়েছি, জিতুরাজকে। আর তোরা ভয় খাস না ভাই বোন, সবাইকে বলছি তোরা জয়েন কর। তোদের যদি হ্যাঁ একটা সময় যদি আসবি, প্রথম অডিশনে আসবি বা কোনোদিন আসলি বসলি, তোদের যদি ভালো না লাগে পরে ক্যারি করলি না, বাট অ্যাটলিস্ট কি বলবো প্রত্যেকটা জিনিস যেগুলো তোদের ভালো লাগার বিষয় সেগুলোতে একটু ট্রাই করিস। সেটা ছবি আঁকার থেকে, যেমন আর্ট ক্লাব কিছুক্ষণ আগে হলো, ছবি আঁকার থেকে শুরু করে নিয়ে ড্রামা হোক, যে কোনো জিনিস। এটা চ্যাটটা অপশন। আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে পরে বল, লিঙ্কটা কিছুক্ষণের মধ্যে আর কি সেন্ড করে দেওয়া হচ্ছে আর কি। কারো কোনো কোশ্চেন থাকলে পরে নিশ্চিন্তে জিজ্ঞেস কর, ভয়ের কিছু নেই। আচ্ছা, এক সেকেন্ড আমি একটু, এই তো। আচ্ছা এই যে চ্যাট বক্সে তোরা দেখতে পারবি আমাদের যে ড্রামা গ্রুপের যে লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেটা দিয়ে দেওয়া হয়েছে। তোরা জয়েন কর। মেবি অ্যাপ্রুভ করার একটা ব্যাপার আছে, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, তোরা পরপর একটু তাড়াতাড়ি জয়েন করতে থাক। আজকে রাতের মধ্যেই খুব সম্ভবত আর কি তোরা কি বলবো পিডিএফটাও পেয়ে যাবি। আর অডিশন কখন টাইম হবে, ডেটটা তো তোরা জেনে গেছিস, ডেটটা আমাদের জানিয়ে দেওয়াটা খুব দরকার। কারণ তোদেরও কি বলবো সময়টা একটু বেশি মূল্যবান, একটু না অনেকটাই বেশি মূল্যবান। ঠিক আছে। আচ্ছা আমাদের, আমি আবার রিপিট করি, আমাদের সময়সীমা যেহেতু সীমাবদ্ধ, তো যদি কারো কোশ্চেন থাকে তাহলে পরে একটু তাড়াতাড়ি করতে পারিস। একই ডেট, একই ডেট, 15। 15 তারিখে সব সব প্রত্যেকটা ডিপার্টমেন্টের অডিশন হবে। আর তোদের যদি সাজেশন থাকে, হ্যাঁ দাদা আমাকে হোক বা দিদিদের হোক কিনা আরো কিছু দরকার ক্লাবের মধ্যে, একটা ড্রামা আরো বেশি কিছু মানে আর্টিস্টের দরকার অন্য কোনো ডোমেনে, অথবা তোরা যদি অন্য কোনো ডোমেন থেকেও বিলং করিস, তাদের আর কি থাকার ইচ্ছা, তোরা আর কি বলতে পারিস। আচ্ছা ঠিক আছে, আর বেশি সময় নিয়ে নিলে পরে এখন আমাকে অর্গানাইজাররা খেলাবে, তার থেকে বেটার তোদের যদি এরপরে কোনো কোশ্চেন থাকে আমাকে ডাইরেক্টলি টেক্সট করতে পারিস। বা আরো অনেকে দাদা দিদিরা আছে যারা আর কি আমাদের ক্লাবের সাথে যুক্ত, অনেক নামই দেখলি, তোদের হয়তো অনেকের সাথে পরিচয়ও হয়েছে, তাদেরকে টেক্সট করতে পারিস কিভাবে কি কথাবার্তা হবে। পরে আমাদের কথা হচ্ছে। তো সৌকার্য, সৌকার্য সায়ন, হ্যাঁ দাদা। আমাদের এখানে ইতি।
ঠিক আছে? Okay. বেশ। Thank you, Jitu, Ankit, and Chanda for your valuable speech in your club, for your club, Protivingo. And now, hello, I'm audible. Hello, am I audible? Hello. Yes, Dada, you are audible. Okay, okay. So thank you, Jitu, Chanda, and Ankit, for your valuable speech on your Protivingo club. And now we are going to move to our next event, our next club orientation, uh, which is for the debate club of our college. So when I talk about debate, I think something interesting is sparking in your mind. So now uh, debate club is will be going on in this meeting, and I'd like to request Chandan Sahu from fourth year, who is present in the meeting, to introduce their club. So Chandan, please. সৌকর্য হ্যালো সৌকর্য Chandan, actually, today's meeting is I'm anchoring the today's meeting. In the today's meeting. আচ্ছা সায়ন জাস্ট মিনিট আমরা প্রেজেন্টেশনটা রেডি করছি একটু জাস্ট Okay, okay. No issue. হ্যালো সায়নদা, আমার একটা কোশ্চেন ছিল যে আমাদের কলেজে কি চেস পার্টিকুলার কোনো ক্লাব আছে? Sorry, আমি শুধু শুনতে পেলাম না। Can you kindly repeat your words? ইয়েস দাদা, আমাদের কলেজে কি শুধু চেস নিয়ে একটা পার্টিকুলার ক্লাব আছে? পার্টিকুলারলি চেস নিয়ে তো সেরকম ক্লাব আমি জানি না এখন অব্দি আছে কিনা, মানে আমি জানি যে ক্লাব নেই কোনো চেস নেই। তো তোমরা গেমার স্পিড যে ক্লাবটা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, তারা চেসের ইভেন্ট আই গেস রাখে। রাখে? ও, আর যদি আমরা দাদা নিজেরাই একটা ক্লাব তৈরি করি, যদি না থাকে তাহলে কি করতে লাগবে? তার কিছু প্রসিডিওর আছে, যেমন তোমার সেই ক্লাবের জন্য তোমার মানে ক্লাবে কি কি হওয়া উচিত অ্যান্ড কি কি হবে, আর ক্লাবের এম কি হবে মেন, সেই সমস্ত জিনিস নিয়ে একটা গ্রুপ বানিয়ে তোমাকে একটু অফিসিয়াল কাজকর্ম করতে হবে। তো সেসব যদি করতে চাও তাহলে পরে মিটিং এর পরে আমাকে পার্সোনালি মেসেজ করো, আমি বলে দেবো। ওকে দাদা। সায়ন হ্যাঁ দাদা। হ্যাঁ দেখ সোহান সোহান বিশ্বাস তো? সোহান বিশ্বাস জয়েন করেছে, তো তাকে প্রেজেন্টার করে দিলে ও প্রেজেন্টটা করবে। ওকে, Sakaria, can you give the presenter access to Sohan Biswas? হ্যালো সায়নদা, তোমাকে কন্ট্যাক্ট কিভাবে করবো? তোমার তো শুধু নামটাই জানি, নাম্বার তো জানি না। আচ্ছা, তোমার যে তুমি কোন ডিপার্টমেন্ট?
আমি মেকানিক্যাল ফার্স্ট ইয়ার। আচ্ছা আচ্ছা, তোমার যে সিআর আছে তার থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার নিবি। ওকে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। Sorry to interrupt, but your mic is not open. হ্যালো, শোনা যাচ্ছে? Yeah, you're not audible. ওকে ওকে, থ্যাংক ইউ। First year আছে, first year, first year, second batch. তো আমি Acha, good evening everyone. Myself Shohan Bishwas from second year electrical engineering department. আচ্ছা, এখানে হয়তো আমার ফার্স্ট ইয়ারের যারা ভাই বা বোনেরা আছো, তো আমি পিপিটি প্রেজেন্ট করার আগে বলে দিচ্ছি তোমাদেরকে যে আমি একটু ইন্টারঅ্যাক্টিভ সেশন চাচ্ছি, মানে সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতে যাচ্ছি। তো একটু হ্যাঁ বা না এ সবাই উত্তর দিও, ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো তোরা ফার্স্টলি কয়েকটা কোশ্চেন আছে। তোরা এমনি কলেজ লাইফটা এনজয় করছিস তো? কলেজে যে কদিন এসেছিস? ইয়েস। আচ্ছা আচ্ছা, তোরা কলেজে এসেছিস যখন, তো জানিস যে আমাদের কলেজে বিভিন্ন রকমের ক্লাব আছে, সেটা কালচারাল রিলেটেড হোক বা টেকনিক্যাল রিলেটেড হোক, টেকনোলজি রিলেটেড, প্রত্যেকেই জানিস। হ্যাঁ হ্যাঁ না বল হ্যাঁ। ভাই। আচ্ছা ঠিক আছে, তো আমাদের কালচারাল ক্লাবের আন্ডারে আমাদের ক্লাব আছে ডিবেট ক্লাব সিজিসি। তো ডিবেট ক্লাব সিজিসি বেসিক্যালি, তো আমাদের ক্লাবটা এস্টাবলিশ হয়েছে সাধারণত প্রত্যেকটা যারা পার্টিসিপেন্টস আছে বা স্টুডেন্টস আছে, প্রত্যেকের ক্রিটিক্যাল থিঙ্কিং, পাবলিক স্পিকিং আর আর্গুমেন্টেশন যে স্কিলটা, ওগুলো ডেভেলপ করার জন্য। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে লিডারশিপ স্কিলটা ডেভেলপ করার জন্য। কারণ তোরা আফটার অল ফোর্থ ইয়ারের বিটেক কমপ্লিট করার পরে একটা যখন কোম্পানিতে যাবি, কোম্পানিতে যাওয়ার সময় তো সেখানে তোদের মধ্যে যে স্কিলগুলো ওরা দেখবে সেগুলো সাধারণত এইগুলোই আছে: ক্রিটিক্যাল থিঙ্কিং, পাবলিক স্পিকিং, আর আর্গুমেন্ট, আর নিজের কথাটাকে কিভাবে ডেলিভার করতে পারছিস সবার সামনে, আর কনভিন্স করতে পারছিস সবার কাছে, ঠিক আছে? তো সেই উদ্দেশ্যে আমাদের ডিবেটের অ্যাকচুয়াল পারপাসটা হচ্ছে যে সবার মধ্যে এই স্কিলগুলো ডেভেলপ করা। অনেকে হয়তো ভাবতে পারি যে ডিবেটটা হচ্ছে একটা আর্গুমেন্টেশন বা একটা কোনো একটা পলিটিক্যাল ইস্যু নিয়ে সব কয়েকজন মিলে আর্গুমেন্ট করছে, কিন্তু সেটা নয়। ডিবেটটা আসলে একটা ফর্মাল কনভারসেশন সবার মধ্যে। সেটা পলিটিক্যাল ইস্যু হতে পারে, সেটা সোশ্যাল ইস্যু হতে পারে, বিভিন্ন রকমের ইস্যু হতে পারে। তো ডিবেট ক্লাবের মাধ্যমে যে ডিবেট কম্পিটিশন গুলো আমাদের অর্গানাইজ করা হয়, তো সেই কম্পিটিশনের মাধ্যমে আমরা ফার্স্টলি তোদের মধ্যে স্কিলগুলো তো ডেভেলপ করানোর চেষ্টাই করি। আর দ্বিতীয়ত হচ্ছে যে যে আমাদের ইন্ডিয়া বা ন্যাশনালি আর ইন্টারন্যাশনালি যে সমস্ত ইভেন্টস গুলো করছে, সেগুলো সম্পর্কে তোদেরকে অ্যাওয়্যার করা, যাতে একটু যেহেতু তোরা একটা মানে একটু অ্যাডাল্ট হয়ে গেছিস, তো সেই বিষয়ে তোদের নলেজ থাকা আর সেই বিষয়ে তোদের অ্যাওয়্যার হওয়া যথেষ্ট জরুরি। তো সেই উদ্দেশ্যে আমাদের ডিবেট ক্লাবটা তৈরি হয়েছে। ডিবেট ক্লাবে তৈরি করেছিলেন আমাদের দাদারা, 2022-এর ব্যাচ ছিলেন, সরি 2018 ব্যাচ ছিলেন, 2022-এ তারা পাস আউট হয়েছেন। শাকনিক দা আর সাহারকো দা। ওকে,
ওকে, ঠিক আছে। এবার হচ্ছে, তো হোয়াট ইজ ডিবেট? আচ্ছা, আমাকে একটা কথা বল, তোদের মধ্যে কারা কারা ডিবেট করেছিস, বা ডিবেট সম্পর্কে কাদের এরকম নলেজ আছে ছোটখাটো, যে ডিবেট জিনিসটা কি আসলে? কারা কারা করে, কতজন করেছিস মোটামুটি? হ্যাঁ বা না বল যে করেছিস। আচ্ছা, তোদের মানে যে বলেছিস বোঝা যাচ্ছে না, পরে ইন্টারাক্ট করবো তার সাথে। তোদের কেউ একজন বল যে ডিবেট সম্পর্কে তোদের স্পেসিফিকলি কি নলেজ আছে, জিনিসটা কি, বা ডিবেটটা কি সেটা সম্পর্কে কিছু জানিস? হ্যালো, হ্যালো। হ্যালো, আমি বলতে পারি? হ্যাঁ, বল না। অ্যাকচুয়ালি আমি যতটা মানে লাস্ট ইয়ার আমি একটা গ্রুপে ছিলাম, সেখানে আমি ডিবেট করতাম। আচ্ছা। তো তো সেখানে আমি যতটা নিজে এক্সপিরিয়েন্স করেছি যে আমাদের বার্থের পর থেকে কিছু কিছু ট্রুথ ডগমাস আমাদের মধ্যে চলে এসেছে। যে ধরো এই যে আজকে অ্যাপেলটা কেন পড়লো মাটিতে, এটা নিয়ে কেউ কোনো কোশ্চেন করতো না। কিন্তু যখন কেউ এই কালচারটার উপর, যে এটা তো এটা সত্যি, এই জিনিসটা তো হবেই, এটা কিছু করার না, কিন্তু যখন কেউ এই জিনিসটার উপর কোয়েশ্চেন উঠালো যে এটা কেন হবে, আর কারোর সাথে ঝগড়া আর্গুমেন্ট করলো, তখনই গিয়ে একটা কনক্লুশন আসলো যে এটার কারণ হলো গ্র্যাভিটি। তারপরে আরো অনেক কিছু এসেছে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। তো সেরকমই আমার মাথায় অনেক কিছু ডগমা ছিল, পলিটিক্যাল ডগমাস বা আরো অনেক কিছু ছিল, সেটা আমি নিজে যখন ডিবেট করেছি লোকের সাথে, কোনো কোনো সময় আমি ভালো জিতেছি বা তারা জিতেছে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু আমার মাথায় সেই ডগমা গুলো সরে আমি একটু হলেও ফ্রি থিঙ্কার হয়েছি, যে আমি আমি আলাদা ভাবেও ভাবতে পারি একটা জিনিসকে, একটু অন্যভাবে থিঙ্ক করতে পারি। তো ডিবেট আমার যতদূর মনে হয় এটাই, যে আমাদেরকে নিউ থিঙ্কিং স্কিলস শেখায়, যে আমি কিভাবে কোনো জিনিসকে অন্য ডিরেকশনেও ভাবতে পারি, যে কোনো জিনিস। হ্যাঁ, বেসিক্যালি ডিবেটের একটা পার্সপেক্টিভ দেখতে গেলে এটাও দাঁড়ায়। আচ্ছা, ঠিক, ভালোই বলেছিস ভাই। ঠিক আছে, তো আমি পিপিটিটা একটু এগোচ্ছি, কনভারসেশন তোদের সাথে পরে হবে। আপাতত এগিয়ে যাই। তো ডিবেট, আমি আগেই বললাম যে একটা ফর্মাল ডিসকাশন হয়, যেখানে হচ্ছে দুটো টিম থাকে, একটা টপিক তুলে দেওয়া হয়। তো সেই টিমের মধ্যে যারা ফরে থাকে বা এগেনস্টে থাকে, তারা একে অপরের সাথে নিজের যে পার্সপেক্টিভ, ফর বা এগেনস্টে কোনো একটা, দেখ যেমন যে কোনো একটা টপিক যদি দেওয়া হয় বা কোনো একটা ইভেন্ট ঘটলো, তার ভালো বা খারাপ দিক তো থাকবে। কেউ কেউ সেই ঘটনাকে বা সেই জিনিসটাকে ভালো হিসাবে অ্যাকসেপ্ট করে, কেউ খারাপ হিসাবে অ্যাকসেপ্ট করে। তো ডিবেটের মাধ্যমে আমরা ওই জিনিসটাই করি, যে ভালো আর খারাপ দিক বা ফর আর এগেনস্ট টিম ওই ইভেন্টের তৈরি করি, যেখানে ফর টিম বা এগেনস্ট টিম প্রত্যেকেই নিজের নিজের কথাগুলোকে সবার সামনে তুলে ধরবে, আর নিজের কথাতে একদম স্টিল হয়ে থাকবে কথাগুলোতে। তো ডিবেটটা কোনোভাবে একদম, আমি বারবার বলছি, ডিবেটটা একদমই ভাবিস না যে কোনো একটা আর্গুমেন্ট হচ্ছে বা ঝগড়া হচ্ছে, বা পার্লামেন্টের মধ্যে যেমন চেয়ার ছড়াছড়ি হয়, ওরকম কোনো কিছু হচ্ছে। ডিবেটটা খুবই ফর্মাল হয় আমাদের যে কোনো জায়গাতেই, আর একদম খুবই শান্তভাবেই করানো হয়। ঠিক আছে। আচ্ছা, আমাদের ডিবেট ক্লাব থেকে দুটো ইভেন্ট মেনলি কন্ডাক্ট করানো হয়। একটা ইভেন্ট হচ্ছে যে ডিবেট ক্লাব যেহেতু আছে, তো ডিবেটের ইভেন্টটা হবে। আর একটা হচ্ছে যে গ্রুপ ডিসকাশনের ইভেন্ট। গ্রুপ ডিসকাশন বা জিডি রাউন্ড সম্পর্কে হয়তো তোরা জেনে থাকবি, যে জিডি রাউন্ডটা আমাদের ইন্টারভিউর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন। তো আমাদের ক্লাবটা সেটার দায়িত্বটা নিয়েছে, যাতে করে তোদেরকে ফার্স্ট ইয়ার থেকেই প্রিপেয়ার করে দেওয়া যায়, যে গ্রুপ ডিসকাশন রাউন্ডে বা জিডি রাউন্ডে তোরা কিভাবে কত সুন্দরভাবে পারফর্ম করতে পারিস ইয়েতে, ইন্টারভিউতে। ঠিক আছে। আচ্ছা, তো দেখ, এবার যেহেতু ডিবেট হচ্ছে, তো ডিবেটের সাথে সাথে একটা ডিবেটের মধ্যে একটা ঘটনা থাকে, প্রত্যেকের মধ্যে একটা স্কিল দরকারি হয়, সেটা হচ্ছে পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং যদি না থাকে, বা ওই স্কিলটা যদি না থাকে, তাহলে তুই ডিবেট করতে গিয়ে হেজিটেট তো করবি, আর তার চেয়ে বড় কথা স্টেজ ফিয়ারে মানে সম্মুখীন হয়ে থাকবি তোরা। তো ওই স্কিলটা ডেভেলপ করতেই হবে তোদের। তো পাবলিক স্পিকিং এর মধ্যে চারটে পোর্শন থাকে, যেগুলো বেসিক্যালি তোদের মাথায় রাখতে হবে বা সেটা নিয়ে একটু খাটতে হবে। সেটা হচ্ছে যে তোর সামনে যে অডিয়েন্স থাকবে, বা তুই যাকে কনভিন্স করানোর চেষ্টা করছিস, নিজের পয়েন্ট অফ ভিউটা তোকে যে ইভেন্টটা দেওয়া হয়ে, সরি হ্যাঁ, যে ইভেন্টটা দেওয়া হয়েছে,
সেই ইভেন্টে তোর যে পয়েন্ট অফ ভিউটা সেটা তোকে বেসিক্যালি যারা অডিয়েন্স আছে বা যারা জাজেস থাকবে বা যাকে তুই বলছিস তাকে কনভিন্স করাতে হবে। তো কনভিন্স করানোর জন্য তোকে কি করতে হবে, সাইকোলজিক্যালি একটা জিনিস আছে আই কন্ট্যাক্ট মেনটেন করা। তোদেরকে ওদের সাথে বা পাবলিকের সাথে বা যে জাজেস থাকবে তাদের সাথে একদম চোখে চোখ মিলে, হ্যালো কি হলো, চোখে চোখ নিয়ে থাকা চলবে না, মানে মাঝে মাঝে আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে যাতে তোর কথাটা প্রত্যেকে শোনে। আবার এমনও না যে আই কন্ট্যাক্ট মেনটেন করলাম না বাস ব্যাস নিজের স্পিচটা করেই গেলাম, এটা না। তুই যখন স্পিচটা দিবি তোকে যারা থাকবে তাদের সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর এটা বেসিক্যালি সাইকোলজিতে খুবই একটা এফেক্ট ফেলে যারা তোর সামনে থাকবে, যারা পাবলিক থাকবে, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে হ্যান্ড জেস্টার। হ্যান্ড জেস্টার বেসিক্যালি বডি ল্যাঙ্গুয়েজের একটা পার্ট হয়। বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তোর বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে এমন ভাবে থাকতে হবে যে এমন না যে তুই স্টিফ হয়ে থাকলি একদম জড়ো সড়ো হয়ে থাকলি, আবার এমন না সারাক্ষণ ধরে হাত পা নড়িয়েই গেলি। তোকে একটা ডিসেন্ট বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করতে হবে, যেটার মাধ্যমে তুই যে কথাটা বলছিস সেটার একটা কি বলবো ভার্চুয়াল প্রজেকশন, কিন্তু ইমাজিনেশনের মাধ্যমে ভার্চুয়াল প্রজেকশনটা হবে। মানে হচ্ছে তুই হাত নড়াচ্ছিস বা সবার সামনে একটা স্পিচ ডেলিভার করছিস, তোর কথা বলার ধরন, তোর হাত নড়ানোর ধরন বা সবাইকে কনভিন্স করানোর ধরনটা বেসিক্যালি হ্যান্ড জেস্টার বা বডি ল্যাঙ্গুয়েজের উপর প্রচুর মানে প্রচুর ভ্যারি করে, ঠিক আছে। আচ্ছা, তোর ভয়েস, এটাও বডি ল্যাঙ্গুয়েজের পার্ট। ভয়েসটা এমন না যে সারাক্ষণ চেঁচিয়ে গেলি, আবার ভয়েসটা এমন না সারাক্ষণ একদম চুপ হয়ে থাকে, ঠিক আছে। এরকম ভাবে একদম চুপ হয়ে থাকা না, মাঝে মাঝে ভয়েসটা আপ ডাউন করতে হবে। যেখানে তোর যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট সেই পয়েন্টটাকে এমফেসাইজ করার জন্য তোকে সবার সামনে ভয়েসটাকে হাইলাইট করার জন্য একটু কখনো জোরে বলতে হতে পারে। ভয়েসে মাঝে মাঝে পেস থাকতে হবে, ভয়েসে মাঝে মাঝে একদম লাইট ভয়েস থাকতে হবে, কখনো কখনো একটা মিষ্টি থাকতে হবে, কখনো কখনো একটু এনরেজড ভয়েস থাকতে হবে, ঠিক আছে। তো ভয়েস পাবলিক স্পিকিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা বডি ল্যাঙ্গুয়েজের পার্ট। তো এখনো পর্যন্ত আমরা আই কন্ট্যাক্ট দেখেছি, হ্যান্ড জেস্টার দেখেছি, আর ভয়েস দেখেছি। আর একটা হচ্ছে পেস ইউরসেলফ। পেসিং ইউরসেলফ বেসিক্যালি ভয়েস প্রজেকশনের মধ্যেই পড়ে। তুই নিজেকে পেস করবি, সবার সামনে পেসিফাই করবি, তখনই করতে পারবি বা সবাইকে কনভিন্স তখনই করতে পারবি যখন আগের তিনটে পয়েন্ট খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছিস। মানে তুই আই কন্ট্যাক্ট মেনটেন করে রেখেছিস, মানে তুই যে তোর বডি ল্যাঙ্গুয়েজ বা তোর যে জেস্চার আছে সেই জেস্চারটা মেনটেন করে রেখেছিস, আর তোর ভয়েসটা খুব সবার সামনে খুব সুন্দরভাবে প্রজেক্ট করতে পেরেছিস। যখন এটা করতে পারবি দেন তুই মানে এটা অ্যাসিওর নিজেকে করতে পারবি যে হ্যাঁ আমি একটা খুব সুন্দরভাবে একটা স্পিচ দিয়েছি, আর সবাই এই জিনিসটাকে আমার পয়েন্ট অফ ভিউকে একটু হলো মানবে। তো আচ্ছা ঠিক আছে, তো পরের স্লাইডে যাচ্ছি। হাউ ক্যান উই ক্রিয়েট ব্যালেন্সড আর্গুমেন্ট ওয়েন ডিবেটিং। দেখ, ডিবেটে আমি আগে বারবার বলছি ব্যালেন্সড আর খুবই ফর্মাল একটা আর্গুমেন্ট হয়, ঠিক আছে। তো সেটার জন্য আমাদেরকে, ওটা তো একটা গেল পাবলিক স্পিকিং যেখানে তুই ডিবেট কম্পিটিশনে গিয়ে করবি, আর একটা হচ্ছে যে তোকে ডিবেট কম্পিটিশনের জন্য প্রিপেয়ার তো হতে হবে। তোরা হবি তো প্রিপেয়ার ডিবেটের জন্য? তোদের সামনে ডিবেট আছে? হ্যাঁ না না বল, হ্যালো বল কিছু। আচ্ছা ঠিক আছে, এগিয়ে যাচ্ছি। তো প্রিপেয়ার হওয়ার জন্য তোদেরকে কয়েকটা জিনিস তো রাখতে হবে মাথায়। একটা হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডি করতে হবে বলতে তোকে যে ইভেন্টটা দেওয়া হবে, যে ওই ইভেন্টটার সম্পর্কে তোদেরকে স্টাডি করতে হবে। ওই ইভেন্টটাতে কি কি ঘটেছে, ওই ইভেন্টটার আসলে মানে ইভেন্টের মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে, তোর তোর যে টিমটাতে তুই করবি ফর বা এগেনস্টে, তার রেসপেক্টে কি কি পয়েন্টস আছে সেটা তুই একমাত্র কেস স্টাডিজ এর মাধ্যমে জানতে পারবি। ওই যে যেটা দেওয়া হবে সেটাকে তোকে স্টাডি করতে হবে, সেটার সবকিছুই জানতে হবে সেটা সম্পর্কে। শুধু এমন না যে তুই ফর বা এগেনস্ট মোশনে থাকলি তো তুই ফর বা এগেনস্ট মোশনের জিনিসই জেনে আসলি। তোকে সামনের জনের সাথে আর্গুমেন্ট করতে হলে তার শর্টকামিংস গুলোও দেখতে হবে। তো সেই জন্য তোকে এগেনস্টেড মোশনের কিছু পয়েন্টও দেখতে রাখতে হবে, কারণ এটা ভেবে যে আমার সামনের জন এই কথাটা বলবে, তো আমি ওকে ওর কথাটাকে নিচে করার জন্য বা আমার নিজের কথাটাকে স্পেসিফাই করার জন্য আমি ওর এই পয়েন্টটাকে তুলে ধরতে পারবো। এই শর্টকামিংস গুলো আমার জেনে রাখতে হবে, আর যেটার জন্য তোকে কেস স্টাডি বা ইভেন্টে স্টাডি করতে হবে, ঠিক আছে। সেকেন্ড হলো ডেটা অ্যান্ড এভিডেন্সেস।
তুই কোনো একটা তোর স্পিচ দিচ্ছিস, তার মধ্যে যদি সবকিছু আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার মধ্যে যদি ডেটা আর এভিডেন্স না থাকে, তাহলে স্পিচটা, ট্রুলি বলছি, স্পিচটার কোনো মাহাত্ম্য থাকবে না বা গুরুত্ব থাকবে না। আমরা প্রত্যেকে, ইভেন তুই কোর্টে যাবি বা যে কোনো জায়গায় যাবি, এখন আমরা এভিডেন্সেস এর উপর বেশি বিশ্বাস করি আর ডেটার উপর বেশি বিশ্বাস করবি। যতক্ষণ ডেটা না থাকবে, যতক্ষণ এভিডেন্স না থাকবে, তুই ততক্ষণ সে তোর স্পিচটাকে বলতে পারবি না যে ফুলফিল হয়েছে। তুই খুব সুন্দরভাবে হ্যান্ড জেস্টার, তুই ভয়েস প্রজেকশন, তুই আই কন্ট্যাক্ট মেনটেন করি, সবকিছু করলি, কিন্তু তোর স্পিচের মধ্যে ডেটা নেই। তাহলে তুই ভাব না যে জাজেস কি করে জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে, কখন অ্যাকসেপ্ট করতে পারবে? তো তোকে ডেটা এন্ড এভিডেন্সেস তুলে রাখতে হবে ওটার জন্য। আর স্পিচ তো সুন্দরভাবে দিতেই হবে। স্পিচটার মধ্যে কিন্তু কয়েকটা জিনিস থাকছে। একটা হচ্ছে ইন্ট্রো পার্ট। স্পিচ বেসিক্যালি 4টে পার্টে হয়। একটা হচ্ছে ইন্ট্রো পার্ট, যেখানে তুই তোর স্পিচ দেওয়ার আগে একটু নিজের ইন্ট্রোডাকশন দিলি, আর যে ঘটনাটা তুই ডেলিভার করবি বা যে মোশনে তুই ডেলিভার করবি তার রেসপেক্টে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিলি, যাতে করে একটু অডিয়েন্স তোর দিকে অ্যাট্রাক্ট হয়। ঠিক আছে। আর একটা হচ্ছে যে বডি পার্ট। বডির মধ্যে তোর কি কি ঘটেছে সেটা থাকবে, ইভেন্টটা তো থাকবে, তার মধ্যে বেসিক্যালি ডেটা আর এভিডেন্স থাকবে। দেখ, আগের পয়েন্টস গুলো কিন্তু হাইলাইট হচ্ছে, কেস স্টাডিটা হাইলাইট হচ্ছে, ডেটা এভিডেন্সেস হাইলাইট হচ্ছে। তো এইগুলো মেনটেন রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে রিফিউটেশন। মানে হচ্ছে যে তুই ধর কেউ তোর আগে একজন বলে গেল, তো তার একটা পয়েন্ট দেখলি যে তুই যখন বসে আছিস তখন একটা পয়েন্ট দেখলি যে ওটা মনে হচ্ছে না যে ততটা ঠিক আছে, ওই পয়েন্টটা একটু ভুল আছে, তো আমি ওই পয়েন্টটাকে তুলবো, আমার পরের স্পিচে ওটাকে তুলবো, তুলে ওর পয়েন্টটাকে ছোট করবো। ছোট করা ইন দ্য সেন্স, ওর যে শর্টকামিংটা আছে সেই শর্টকামিংটা বার করবো, সবার সামনে তুলে ধরবো যে না, এই কারণে আমার অপোজিশন যে মোশনে যে আছে সে এই কারণে ভুল, তাকে ভুল প্রমাণ তোকে করতে হবে। আচ্ছা, লাস্টে তোকে একটা সুন্দর কনক্লুশন দিয়ে শেষ করতে হবে। কনক্লুশন না দিলে সবাই জানিস ভালো লাগবে না, তো কনক্লুশন তো দরকারি। আর ফোর্থ পয়েন্ট হচ্ছে কোশ্চেন আনসারিং। আমাদের কোশ্চেন আনসারিং রাউন্ড হবে। তো তোদেরকে কোশ্চেন আনসারিং এর জন্য তোদের সামনের জন যে স্পিচ দেবে তার স্পিচটা খুব সুন্দরভাবে শুনতে হবে। আর সেই তার রেসপেক্টে তোকে কোশ্চেন বার করতে হবে যে এই পয়েন্টটা ভুল বলেছে, তো একে এর রেসপেক্টে আমি কোশ্চেন করতে পারি। আর তোকেও রেডি থাকতে হবে, ওরা তোর পয়েন্ট থেকে শর্ট মানে ভুল পয়েন্ট গুলো তুলে ধরবে, সেগুলো দিয়ে কোশ্চেন করবে। তোকেও রেডি থাকতে হবে যে আমাকে যদি এমন কোশ্চেন করে এটার আনসার রাখতে হবে। আর তুই কিন্তু ওটা তুই কিন্তু ওটা এমন করতে পারবি না যে ওখানে মানে রেডি করে গেলাম, তোকে ইনস্ট্যান্ট, অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট করতে হবে জিনিসটাকে। ঠিক আছে। আচ্ছা, পরের স্লাইডে যাই। ডিবেটের স্ট্রাকচারটা একটু বলে দিই তোদেরকে। আমাদের তোরা সবাই জানিস ডিবেটে দুটো মোশন থাকে, ফর দ্য মোশন আর এগেইনস্ট দ্য মোশন। ফর দ্য মোশনে হচ্ছে যে ওই পয়েন্টের রেসপেক্টে কথা বলবে, আর এগেইনস্ট দ্য মোশনে ওই পয়েন্টকে নালিফাই করে কথা বলবে। ঠিক আছে। আচ্ছা, স্ট্রাকচারের মধ্যে যদি যাই, তো আমাদের 3 রকম ভাবে হবে আমাদের ডিবেটটা। স্পিচ রাউন্ড হবে, যেখানে তোরা স্পিচ দিবি, কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে না, তোরা বাংলায় দিলে বাংলায় দিতে পারিস, ইংলিশে দিলে ইংলিশে দিতে পারিস, সেটা তোদের জন্য, তোদের সুবিধা অনুসারে দিবি। আর হচ্ছে যে কোশ্চেন আনসারিং রাউন্ড। কোশ্চেন আনসারিং রাউন্ডে তোরা বুঝতেই পারছিস, সামনের জন কোশ্চেন করবে, তোকে আনসার করতে হবে। আর একটা হচ্ছে জাজেস রাউন্ড। জাজেস রাউন্ডের ক্ষেত্রে হচ্ছে জাজেসরা তোকে প্রশ্ন করবে, তুই যে স্পিচটা দিয়েছিস তার উপর বেস করে তোকে জাজেসরা প্রশ্ন করবে, আর তার উপর কিন্তু পয়েন্টস থাকবে। এই প্রত্যেকটা রাউন্ডের উপর পয়েন্ট থাকে। ঠিক আছে। আচ্ছা, পরের স্লাইডে যাই। এটা হচ্ছে আমাদের ডিবেটের রুল। রুলস এন্ড রেগুলেশনস তো মেনটেন করতেই হয়। তো সেখানে আমাদের যেহেতু 3টে রাউন্ড আছে, প্রত্যেকটা রাউন্ডের ওপর তোদের যে পারফরমেন্স যেমন দিবি তার উপর বেস করে তোদের টিমকে ইন্ডিভিজুয়ালিও স্কোর করা হবে। আর একটা হচ্ছে যে তোদের বেসিক্যালি স্পিচ আমরা 3 মিনিটের রাখি, তার মধ্যে ফার্স্ট 30 সেকেন্ড হচ্ছে তোর ইন্ট্রোডাকশন পার্টের জন্য দিই, আর বাকি 2.5 মিনিটস হচ্ছে তোর বাকি যে পার্টটা বডি পার্ট আর কনক্লুশন পার্ট থাকে, সেখানে তুই 2.5 আওয়ার পাচ্ছিস। ঠিক আছে। কাউন্টার কোশ্চেনিং থাকে, তোরা কাউন্টার কোশ্চেনিং করতেই পারিস, কিন্তু একটাই কাউন্টার কোশ্চেনিং দিই, কারণ ব্যাপারটা অনেকটাই ঝামেলায় চলে যায়, সেই জন্য আমরা একটা কাউন্টার কোশ্চেনিং এর অপরচুনিটিটা দিই।
একটা কথা মাথায় রাখতে হবে, তোরা কিন্তু কোনোভাবেই তোদের স্পিচের মধ্যে বা কোয়েশ্চেন আনসারিং করার মধ্যে কারোর পয়েন্টকে এমন ভাবে বলতে পারবি না যাতে করে যে সেটা একটা পার্সোনাল অ্যাটাকে কনভার্ট হয়। পার্সোনাল অ্যাটাক করতে পারবি না, যদি হয়ে যায় পার্সোনাল অ্যাটাক তাহলে এই তোদের পয়েন্টস ডিডাকশন হবে। ইভেন মিসবিহেভিয়ার, রং ইনফরমেশন আর ইনডিসেন্ট কনভারসেশনের মাধ্যমেও কিন্তু পয়েন্ট ডিডাকশন হবে। আর কোনো রকম ভাবে অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। ফর্মালি যেহেতু ডিসকাশন চলছে ডিবেটে, অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ একদম ইউজ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, ডিবেটের পোর্শন কমপ্লিট হলো, এবার আমরা গ্রুপ ডিসকাশনের পোর্শনে আসছি। গ্রুপ ডিস আচ্ছা, এক সেকেন্ড। হ্যালো। হ্যালো। আচ্ছা, ঠিক আছে। তো গ্রুপ ডিসকাশন সম্পর্কে তো তোরা মোটামুটি হয়তো বুঝতেই পারছিস, আমি আগেই বলে দিয়েছি যে একটা ফর্মাল কনভারসেশন হবে, তোদের মধ্যে একটা টপিক দিয়ে দেওয়া হবে, প্রত্যেক ওই টপিকের রেসপেক্টে তোরা সেখানে নিজের নিজের পয়েন্টস আর নিজের নিজের পয়েন্ট অফ ভিউ গুলো তুলে ধরবি সবার সামনে, বেসিক্যালি জাজেসদের সামনে। দেখ, গ্রুপ ডিসকাশনে যে স্ট্রাকচার আমরা মেনটেন করি সেটা হচ্ছে মডারেটর, তোদের যে টিম থাকবে তার মধ্যে একটা মডারেটর থাকবে, যে হচ্ছে প্রথমে নিজের আর নিজের টিমের টপিকের ইন্ট্রোডাকশন প্রোভাইড করবে। পার্টিসিপেন্ট থাকবে, যখন পার্টিসিপেন্ট কথা বলবে তখন পার্টিসিপেন্ট নিজের ইন্ট্রোডাকশন তো দেবেই, সাথে সেখানে নিজের যে স্পিচটা দেবে সেটা বলবে। ওপেনিং স্টেটমেন্ট থাকবে, সেটা মডারেটরই সাধারণত দেয়। আর তারপরে হচ্ছে ফ্রি এক্সচেঞ্জ অফ আইডিয়াস, মানে হচ্ছে যেখানে তোরা নিজের নিজের আইডিয়া, নিজের যে পয়েন্ট অফ ভিউ, নিজের নিজের যে বিচার থাকবে সেগুলো সবার সামনে তুলে ধরবি। আর এটা অবশ্য ঠিক ফর্মালি তুলে ধরবি, কোনো রকম ভাবে অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। আর লাস্ট হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। এমন নয় যে তুই নিজের পয়েন্টটাই তুলে ধরলি, সামনের জনের কথা শুনলি না, কখনো এমন না। তোকে সামনের জনের কথাটাও শুনতে হবে, সামনের জনের পয়েন্ট অফ ভিউটাও দেখতে হবে, এটাও ইম্পর্টেন্ট তোর কাছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের জিডি রাউন্ড বা গ্রুপ ডিসকাশন রাউন্ডের রুলস এর মধ্যে রাউন্ড আমাদের দুটো রাউন্ড হয়, একটা স্পিচ রাউন্ড হয় আর একটা কোয়েশ্চেন আনসারিং রাউন্ড হয়। আর ডিবেট কম্পিটিশনের মতোই ফর আর এগেইনস্ট টিম থাকবে। প্রত্যেক টিমকে নিজের নিজের পয়েন্ট তুলে ধরতে হবে, নিজেকে জাস্টিফাই করতে হবে, আর স্ট্রং পয়েন্ট কিন্তু তুলে ধরতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেন তোরা করতে পারবি কোয়েশ্চেন আনসারিং রাউন্ডে, আর স্যাটিসফ্যাক্টরি আনসার যদি দিতে পারিস আর স্যাটিসফ্যাক্টরি কোয়েশ্চেন যদি করতে পারিস তার জন্য পয়েন্টস আছে। খুব একটা খারাপ মানে রং ইনফরমেশন, খারাপ ভুল কোয়েশ্চেন, ভুল আনসার, এগুলোর জন্য পয়েন্ট ডিডাকশন হবে। আর এটাতেও কোনো রকম পার্সোনাল অ্যাটাক আর অফেন্সিভ কথাবার্তা বা অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তোরা বেনিফিটস কি পাবি আমি আগেই বলে দিয়েছি। কমিউনিকেশন স্কিল বুস্ট হবে, কনফিডেন্স বুস্ট হবে তোদের অনেকেরই, ইভেন আমারও যখন আমরা করতাম প্রত্যেকেরই আমাদের স্টেজ ফিয়ার বলে একটা পোর্শন থাকে, তো স্টেজ ফিয়ারটা যাতে না হয় সেই জন্য আমাদের এই দুটো ইভেন্ট করানো হয়। তোরা যাতে স্টেজ ফিয়ারটাও যাতে ওটাকে কঙ্কার করতে পারিস, ঠিক আছে? ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে পারবি, টিম ওয়ার্ক আর কোলাবোরেশন জেনারেট করতে পারবি নিজের মধ্যে, নলেজ এনহ্যান্স হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল আর ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ হবে। এইগুলোই তোদের এই বেনিফিটস গুলো আমরা প্রোভাইড করে থাকি। আচ্ছা, এটা ইনচার্জেস আমাদের এক্সচেঞ্জার যে ছিলেন সত্যম দা আর শান্তন দা, মেকানিক্যাল ব্যাচ, ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে। আমাদের ইনচার্জ চন্দন দা, চন্দন কুমার সাহু, আর অবন্তিকা সাধু গান্ধী ফোর্থ ইয়ারে আছেন দাদা দিদি। আমাদের সিনিয়র কোঅর্ডিনেটর সুপ্রকাশ দা, দাদাও ফোর্থ ইয়ারে আছে, দাদা খুবই জেনারাস আর মানে ডিবেট সম্পর্কে ইন্টেন্স নলেজ দাদার। আমাদের টিম, আমরা সেকেন্ড ইয়ারে, স্নেহা অধিকারী আছে, শুভজিৎ হাজরা আছে, পঞ্চমিত্রা দাস আছে, আর আমি আছি সোহান বিশ্বাস। আচ্ছা, এটা আমাদের এসপেরেন্সা, তোরা জানিস তো এসপেরেন্সা আমাদের একটা ফেস্ট হয়, তো এসপেরেন্সার কয়েকটা ফ্রেম তোদের সামনে তুলে ধরেছি, যেখানে জিডি রাউন্ড আর গ্রুপ ডিবেটের কয়েকটা ফ্রেম আছে। আচ্ছা, দেখাচ্ছি পরের স্লাইডে। দেখ, গ্রুপ ডিসকাশন রাউন্ডের ফ্রেম এটা, যেখানে গ্রুপ ডিসকাশন রাউন্ডটা হয়েছিল।
এটা আমাদের বিতর্ক 1.0। বিতর্ক 1.0 বেসিক্যালি আমাদের ফ্রেশার্সদের জন্য হয়। তো সে বিতর্ক 1.0 আমাদেরকে রিক্রুট করার জন্য আমাদের জন্য করা হয়েছিল। এটা স্পেশালি ফ্রেশার্সদের জন্য হয়, তো এটা সেটারই কয়েকটা ইমেজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিবেট ক্লাবের কিউআর কোড। তোরা জয়েন করতে পারিস, জয়েন করবি, অবশ্যই করবি। তোদের ডেভেলপমেন্টের জন্যই করা হচ্ছে ডিবেট ক্লাবের তরফ থেকে এত কিছু। সো অবশ্যই জয়েন করিস প্রত্যেকে। তোদেরকে পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে। কোনো রকম সমস্যা হলে দুটো নাম্বার দেওয়া আছে, নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবি। কোনো কিছু বুঝতে না পারলে, কোনো সমস্যা হলে অবশ্যই কন্ট্যাক্ট করিস, ঠিক আছে? এটা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আর এটা ইনস্টাগ্রাম আর ফেসবুকের। প্রত্যেকে জয়েন করে যাস অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। কিছু চন্দন দা আছো, কিছু বলবে? আচ্ছা, বলতে পারো। আচ্ছা, তো আমি রাখছি, রাখলাম। হ্যালো। হ্যালো, আচ্ছা দাদা, রাখলাম। হ্যালো, Excuse me, sir. হ্যালো, অরূপ ঘোষ স্পিকিং। Sir, actually, sir, the last meeting টা স্যার আমাদের এখনই শেষ হচ্ছে স্যার। আমি সেটাকে শেষ করি স্যার, আপনার কাছে একটু বলছি স্যার। শুনতে পেলাম না। স্যার Hello? বলছি যে স্যার আমাদের লাস্ট যেই ওরিয়েন্টেশনটা চলছিল স্যার, সেটা আমাদের শেষের পথে স্যার। সেটাকে আমি ক্লোজ করে স্যার তারপরে আপনার ইন্ট্রোডিউশনটা করছি স্যার। তাহলে মানে কতক্ষণ লাগতে পারে? স্যার 1-2 মিনিট স্যার। ওকে 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 থ্যাংক ইউ স্যার। ওকে ওকে থ্যাংক ইউ। So, thank you, Sohan Biswas and Chandan Da for your words to introduce your club, which is a debate club of our CBC. Now, we are moving to our next event, next session, a special session on environment, which will be delivered by Mr. Arup Guho. And before starting this session, I have some words. তো অরূপ গুহ যিনি জন্মগ্রহণ করেছিলেন আসাম রাজ্যে, পড়াশোনা বড় হওয়া সব কোচবিহার শহরে, কিন্তু পিতামাতা দুজনেই ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। পিতা পূর্ণেন্দু শেখর গুহ 12 বছর আন্দামান সেলুলার জেলে কারাভোগ করেছেন। ছোটবেলা থেকে পারিবারিক শিক্ষার মধ্যে মানবতাবাদী হয়ে উঠেছেন অরূপ গুহ। কৈশোর বয়সে থেকে শুরু হয় দেশ জুড়ে ঘুরে দেখা। এক্ষেত্রে এনসিসি, সিভিল ডিফেন্স, হিমালয়ান মাউন্টেনারি ইনস্টিটিউট ইত্যাদি সহায়ক শক্তি হিসেবে অরূপ গুহ পেয়েছিলেন। জাতীয় সরকার এবং রাজ্য সরকারের অনেক পুরস্কার তিনি পেয়েছেন। উল্লেখযোগ্য, 1978 সালে অল ইন্ডিয়া অ্যাডভান্স লিডারশিপ কোর্স এ ভারতের সেরা ক্যাডেট হয়ে পুরস্কার পান। 1994 সালে ভারতের সরকারের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের বর্ষসেরা যুবক পুরস্কার পেয়েছেন। 2021 সালে ভারতের সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্ল্যাটিনাম ক্লাব লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ভূষিত করে। এছাড়া বহু বেসরকারি পুরস্কার তিনি পেয়েছেন। তিনি হিমালয়ের অনেক সফল শিখরে অভিযান অংশগ্রহণ করেছেন। 1980 সালে তিনি শিশু কিশোরদের, যুবক যুবতীদের জন্য ন্যাশ গ্রুপ নামক সংগঠন তৈরি করে সামাজিক ও পরিবেশ আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছেন। এখন সারা রাজ্য জুড়ে এই সংগঠনে কাজকর্ম চলছে। অ্যান্ড আমরা সত্যি গর্বিত অরূপ গুহ, ডক্টর অরূপ গুহ স্যারকে আমাদের সাথে পেয়ে এই মিটিংয়ে। তো স্যার, আমরা রিকোয়েস্ট করবো যে আপনি আপনার বক্তৃতা আমাদের কাছে পেশ করুন। তো দ্য মাইক ইজ ইয়োর্স স্যার। স্যার, কন্টিনিউ প্লিজ। ধন্যবাদ। কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের সকলকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এটা নিয়ে আমার তৃতীয়বার। এর আগে 2 বছর গতবার আমি অডিটোরিয়ামে গিয়েছিলাম, তার আগের বার অনলাইনে হয়েছিল। তো কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে ম্যাডাম, আমাকে রিকোয়েস্ট করেছেন পরিবেশের একটা অংশ নিয়ে বলতে, যেহেতু সময় খুব কম। তো আমি ম্যাডামকে বলেছিলাম যে হাতিকে পছন্দ করি, কারণ নানান আলোচনায়, নানান ব্যস্ততায় আমরা এই জাতীয় প্রাণীটাকে ভুলতে বসেছি, অথচ আমাদের সভ্যতার ধারক বাহক ছিল এই প্রাণীটা। আর আমরা উত্তরবঙ্গে বাস করি, আপনাদের কলেজে উত্তরবঙ্গে রয়েছে।
আপনাদের কলেজটা যেখানে রয়েছে আজ থেকে 150 বছর আগে ওখানে হাতির বিচরণ ছিল, বাঘেরও বিচরণ ছিল। তো চর্চার অভাবে অনেক সময় এইগুলো আমরা ভুলে বসেছি। তাই আমার মনে হলো যে এটাই বোধহয় ছাত্রছাত্রীদের কাছে একটা পছন্দের একটা বিষয় হবে। হাতি তো আমরা অনেক জায়গায় দেখি, বিশেষ করে যারা জঙ্গল সাফারি করেন, যারা সার্কাস দেখেছেন, যারা চিড়িয়াখানা দেখেছেন বা দক্ষিণ ভারতের মন্দিরে দেখেছেন, হাতিটাকে দেখি। কিন্তু বর্তমানে এদের করুণ যে অবস্থাটা রয়েছে এবং আমরা মানুষ হিসেবে আমরা তাদের প্রতি যে অবিচার করে চলছি সেটা একটু তুলে ধরার চেষ্টা করি। আমি হাতির সঙ্গে রয়েছি প্রায় 50 বছর ধরে। 50 বছর থাকতে গিয়ে আমার সামান্য অনুভূতি হয়েছে, আর সামান্য অনুভূতি থেকে একটু অভিজ্ঞতায় সেই অভিজ্ঞতাটা আমি একটু ব্যক্ত করতে পারি। আসলে অনেকেই হয়তো জানি না যে হাতিকে জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী স্বীকৃতি দিয়েছে আমাদের জাতীয় সরকার। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের পরিসংখ্যান অনুযায়ী এশিয়াতে রয়েছে বিশ্বের 60% হাতি, 60%। ভারতে এশিয়ান হাতি 80% রয়েছে বলেই চিন্তা রয়েছে আমাদের সরকারের। অনেকগুলো সমস্যা, তার মধ্যে বন কমে আসা, মানুষের সঙ্গে ক্রমাগত জায়গা দখলের লড়াই, পিছিয়ে পড়ছে হাতি প্রজাতি। তাই হাতি সংরক্ষণটা জরুরি। বন মন্ত্রকের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী জানা গেছে এখন ভারতে হাতির সংখ্যা প্রায় 30,000, আর উত্তরবঙ্গের হাতির সংখ্যা প্রায় 600। এর মধ্যে 3,500 হাতি রয়েছে বিভিন্ন চিড়িয়াখানায়। একদিকে বন কমে আসা, অন্যদিকে চোরা শিকারের হাতির সংখ্যা ক্রমশ কমে আসছে। পৃথিবীর বৃহত্তম তৃণভোজী প্রাণীকে বাঁচিয়ে রাখতে চাই, বিশেষ সুরক্ষার প্রয়োজন, আর প্রয়োজন বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি দ্রুত সংশোধন করে নেওয়া। এখন হাতির কি কি কারণে সমস্যায় পড়তে হচ্ছে, হাতিকে যে কারণে সমস্যায় পড়তে হচ্ছে আমাদের মতন মানুষরা অনেক সময় এটা ভেবে উঠতে পারি না বা জানিও না। বর্তমানে এশিয়ান প্রাণীদের বসবাসের জায়গায় খুবই কম, অর্থাৎ আমাদের যেসব বন্যপ্রাণীরা আছে তাদের জায়গা খুবই কম। বিশেষত বন সংলগ্ন গ্রাম এলাকাগুলিতে যেখানে মানুষ বসবাস করে, সেগুলো করে বন কেটে বা উন্নয়নের ফলে হাতিদের জায়গাটা মানুষ নিয়ে নেওয়াতে হাতিকে সরে যেতে হয়েছে। এখন বুনো ফল বা অন্যান্য ফলও হাতিরা পায় না, কারণ মানুষ সেগুলো গৃহপালিত পশুদের জন্য নিজেরা সংগ্রহ করে থাকে। হাতিরা তাদের পারিবারিক সম্পর্কে যোগাযোগ রক্ষা করে, যার কারণে এদের বিচরণ ভূমিও নষ্ট হয় দীর্ঘ। তাই হাতিদের বেঁচে থাকার জন্য চাই খুব গভীর জঙ্গল, যেখানে তারা যথেষ্ট খাদ্য এবং বিশ্রাম নেওয়ার জায়গা পায়। আর একটা সমস্যা হচ্ছে, এখন জঙ্গলে মানুষের অনুপ্রবেশ ঘটেছে, এর ফলে হাতিদের সুষম খাবারে অনেক কিছুই মানুষ বিক্রির জন্য সংগ্রহ করে। সহজে প্রাপ্য খাবার যেমন শস্য, বাড়িতে মজুদ ভান্ডার, গ্রামের বাজার ইত্যাদি হাতিদের সহজ খাবার পাবার ব্যাপারে উৎসাহিত করছে। হাতির বিশাল চেহারা এবং সামাজিক ব্যবহারের জটিলতা এই সমস্যা সমাধানের ব্যাপক অন্তরায় সৃষ্টি হয়েছে। যেভাবেই হোক হাতি কিন্তু ব্যাপক অঞ্চলে ঘোরাফেরা করে, কিন্তু বর্তমানে সেই সুযোগও কমে এসেছে। চিড়িয়াখানা, সার্কাস, অন্যান্য পোষ্য হাতিরা সবচাইতে বেশি ভুগছে। হাতি মানুষের চাইতে অনেক বেশি স্পর্শকাতর, অর্থাৎ সেন্সিটিভ। অনেক চিড়িয়াখানায় অথবা পোষা হাতির পিঠে চড়তে গিয়ে অসভ্য আচরণ করার ফলে জখম হয়েছে অথবা প্রাণ হারিয়েছেন অনেক মানুষ, অথচ এমনটি ঘটনা হওয়ার কথা ছিল না। আমরা যারা সাধারণ মানুষ, বিশেষ করে যারা চাকরিজীবী বা আপনাদের মতন যারা ছাত্র, তাদের জেনে রাখা দরকার
হাতিকে আমরা মোটামুটি ভাবে দুটা ভাগে ভাগ করি। একটা আফ্রিকান হাতি, আফ্রিকান এলিফ্যান্ট, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে লক্সোডন্টা। আর একটা হচ্ছে এশিয়ান এলিফ্যান্ট, এশিয়ার হাতি, তার নাম হচ্ছে এলিফাস ম্যাক্সিমাস। এখন আমাদের এখানে এই এলিফাস ম্যাক্সিমাসরাই আছে। এদের মধ্যে বন দপ্তরের কিছু হাতি আছে, এই হাতিগুলোকে কুনকি হাতি বলা হয়, অর্থাৎ সার্ভিস এলিফ্যান্ট। একটা মানুষ যেমন চাকরি করে, অফিসে বসে চাকরি করে, পুলিশের চাকরি করে, আর্মি নেভি এয়ারফোর্সে চাকরি করে, বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরি করে, বন দপ্তরের এই কুনকি হাতিরাও কিন্তু চাকরি করে। এদের বেতন হয়, মাসে বেতন হয়, এদের প্রমোশন হয়, এদের ডিমোশন হয়, এদের সাসপেনশন হয়, বয়স হলে এরা পেনশন পায়, এবং এদের সার্ভিস বুক কিন্তু তৈরি হয়। যেমন একজন মানুষের চাকরিজীবী মানুষের সার্ভিস বুকে লেখা থাকে তার ভালো কাজ মন্দ কাজ, বা চাকরি জীবনে তার সবকিছু লেখা থাকে, এবং পেনশনের সময় এগুলো দেখা হয়, বা গুড বুক ব্যাড বুক থাকে, হাতিরও তাই থাকে। এইবার হাতিও তো জন্ম দেয়। এখন জন্ম দিতে গেলে আমরা জানি মানুষের 9 থেকে 10 মাস, মূলত 9 মাস আমাদের মহিলারা গর্ভবতী হয়, সন্তান প্রসব করে। হস্তিনী প্রেগনেন্ট হয় 2 বছর পর পর, 9 বছর পর, অর্থাৎ তার বয়স যখন 9 বছর, তারপর সে প্রেগনেন্ট হতে পারে। কিন্তু একবার প্রেগনেন্ট হলে সে 2 বছর পর আবার প্রেগনেন্ট হয়। এদের যে গর্ভকাল, অর্থাৎ মায়ের পেটে যে সন্তান থাকে, সেটা 18 মাস এবং 22 মাস। এখানে একটা অবিশ্বাস্য ব্যাপার আছে যা সাধারণ মানুষের মাথায় ঢোকে না, এবং জীবন বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানেও আজ পর্যন্ত এটা বার করেনি এটা কেন হয়। যেই হস্তিনী 18 মাসের সন্তান প্রসব করে, সে কন্যা সন্তান প্রসব করে, আর যে 22 মাসের সন্তান প্রসব করবে সেটা পুত্র সন্তান হবে। এই অঙ্কটা কিন্তু আজও চিকিৎসা বিজ্ঞানের কাছে অধরা রয়ে গেছে, আমার কাছে তো বটেই। কিন্তু এটা সত্য, 18 মাস থেকে 22 মাসের ওদের প্রেগনেন্সি পিরিয়ড, অর্থাৎ মায়ের পেটে থাকে। 18 মাসে যদি প্রসব হয়, ডেলিভারি হয়, তাহলে সেটা কন্যা সন্তান হবে, অর্থাৎ হস্তিনী হবে। আর যদি 22 মাসে প্রেগনেন্টটা যদি ডেলিভার্ড হয়, তাহলে সেটা কিন্তু পুত্র হবে, অর্থাৎ হস্তি হবে। অসাধারণ এই তথ্যগুলো সাধারণ মানুষ যত চর্চা করবে হাতিদের পক্ষে তত বেশি ভালো হবে, কিন্তু আমাদের সুযোগ কম। চিড়িয়াখানা এবং সার্কাসে হাজার হাজার হাতি আছে, এইসব হাতিরা খুব কষ্টের মধ্যে বেঁচে আছে। হাতিরা বেশ কিন্তু সামাজিক, চটপটে এবং কর্মঠ। প্রকৃতিতে তারা খুব দূর দূরান্ত থেকে যাতায়াত করে, অন্য হাতিদের সাথে সাক্ষাৎ করে। তাদের বেঁচে থাকার জন্য কঠিন প্রতিকূল অবস্থায় মোকাবিলা করতে হয়। খাবার সংগ্রহের জন্য মানুষ এবং অন্যান্য বন্যপ্রাণীদের সঙ্গে লড়তে হয়। এরা প্রচুর সময় ব্যয় করে ঘুরে বেড়াবার জন্য, খাবার সংগ্রহ করে রাখবার জন্য, স্নান করবার জন্য এবং সন্তানদের যত্ন নেবার জন্য। চিড়িয়াখানা অথবা সার্কাসের হাতিরা সাধারণত শিকলে বাঁধা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বড্ড একা। সুতরাং একটি বৃহৎ সাম্রাজ্যের বসবাসকারী হাতি যখন শিকলে আটকা পড়ে, তখন তার স্বাধীনতা থাকে না, একাকিত্বে ভোগে এবং ক্লান্ত হয়ে পড়ে। কখনো এদের মাহুতেরা এদের সাথে খারাপ আচরণ করে, যেন শিকলের বাঁধা অবস্থায় এরা এক জায়গায় দাঁড়িয়ে থাকাটা ওদের শাস্তি নয়। হাতিরা তো দীর্ঘদিন বাঁচে, এবং কোন রকম খবরটা শুধু অস্বাভাবিক নয় যে একটি হাতি অর্ধ শতাব্দী কেবল শেকল বাঁধা অবস্থাতে ছোট্ট একটি ঘরে অথবা বাড়ির পেছনে কাটিয়েছে। কিছু কিছু চিড়িয়াখানা হাতিদের সম্পর্কে বেশ জানবার পরও তাদের তেমন ব্যবস্থা করেন না। অন্যেরা অবশ্য হাতির যত্ন বিশেষ সচেতন হয়ে কাজ করছে। হাতিদের সমস্যা তৈরি করে কে, এটা একটা বড় প্রশ্ন মানুষের। কেউ কেউ ভাবছেন এটা ঠিক হচ্ছে না,
হাতিদের সঙ্গে সমঝোতা করে চলা আমাদের পক্ষে ঠিক হবে না। হাতিরা আমাদের সাথে সমঝোতা করে চলুক, ওরাই তো যখন তখন আমাদের বসবাসের এবং কাজের জায়গায় চলে আসে এবং যা ইচ্ছা তাই করে, এটা হাতিরই দোষ। হাতি মানুষের সংঘাত সাধারণত এটা নয় যে হাতিরা একগুঁয়ে, নির্বোধ অথবা নীচ। এটা ঘটে আমাদেরই জন্য, কারণ আমাদের দূরদর্শিতার অভাব। আমরা পৃথিবীটাকে সাজিয়েছি বড্ড বড্ড বাড়ি বানিয়ে, কলকারখানা, জনগণের ব্যবহারের জায়গা ইত্যাদি দিয়ে, যেখানে বড় প্রাণীদের বসবাসের যোগ্য স্থানই নেই। অরণ্যও ছোট হয়ে এসেছে মানুষের জন্যই, বাঘ, বানর অথবা হাতির জন্য নয়। বন্যপ্রাণীদের সংখ্যা কমে যাচ্ছে, অথচ মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে চলেছে। আমরা মানুষেরা পৃথিবীটাকে নিজের কবজায় রাখবার জন্য বুদ্ধি রাখি, কিন্তু এমন দূরদর্শিতা রাখি না যে আমরা ভুল করছি। আমরা কেবল বংশবৃদ্ধি করা এবং অট্টালিকা নির্মাণে ব্যস্ত আছি। এখন এমন বড় বিপদ, কিন্তু এটা হবার কথা ছিল না। এখন মানুষের কিছু নিয়ম কানুন যদি মানতে পারি, তাহলে হাতির সঙ্গে মানুষের সম্পর্কটা ভালো হতে পারে। সাধারণ মানুষ ওই যেটা প্রথমেই বললাম, জঙ্গল সাফারি বা সার্কাসে দেখে, কিন্তু হাতির সঙ্গে তো খুব কাছাকাছি, খুব বেশি সময় ধরে সম্পর্ক নেই। কিন্তু কতগুলো সাধারণ কথা আমি মনে রাখার জন্য রিকোয়েস্ট করব আপনাদের। যেমন ধরুন, আপনি সার্কাস বা চিড়িয়াখানায় গেছেন, হাতি দেখতে গেছেন, আমাদের অনুরোধ থাকে হাতির কাছাকাছি যাবেন না, চলমান হাতিকে খাবার দেওয়ার চেষ্টা করবেন না, তাদের সরাসরি খাদ্য দেবেন না, যদি দিতে হয় মাহুতের হাতে দেবেন। মাহুত না বলে হাতিকে স্পর্শ করবেন না, হাতির সামনে উত্তেজিত হয়ে বকাবকি করবেন না। মানে ধরুন একটা হাতি রয়েছে, শান্ত মনেই আছে, আমি চিড়িয়াখানা বা ওই কুনকি হাতি বা সার্ভিস এলিফ্যান্ট বলছি, যে কোনো হাতি, শান্ত হাতি আছে, সে শান্ত আছে, আপনার দিকে তাকাচ্ছে না, কিন্তু আপনারা দুই বন্ধু মিলে হয়তো বকাঝকা করছেন, জোরে কথা বলছেন, এটা করবেন না। হাতি মনে করে আপনি ওকে বকছেন, তখন হাতির মাথাটা বিগড়ে যায়। আর হাতিকে দেখে কখনো হাসাহাসি করবে না, হাতি এটাও সহ্য করতে পারে না। হাতির সামনে দ্রুত চলাচলের চেষ্টা করবেন না। অনেকে আছে, হাতি যাচ্ছে, আপনি দৌড়ে গিয়ে হাতির সামনে হয় দৌড়চ্ছেন বা জগিং করছেন, অথবা আপনি জোরে জোরে হাঁটছেন, এটা করবেন না। হাতির সামনে এটা করবেন না, হাতি এটাতে খেপে যায়। আর হাতির সামনে দৌড় তো দেবেনই না। অর্থাৎ এই যে এই প্র্যাকটিস গুলো সাধারণ জীবনে আমাদের হয় না, চর্চাও নেই। একবারই সুযোগ পেলাম, তাই আপনাদের কাছে জানিয়ে রাখলাম। এবার রাস্তায় তো হাতি দেখা যায় অনেক সময়, সার্কাস যখন আসে, সার্কাস কর্তৃপক্ষ হাতিকে খাদ্য সংগ্রহের জন্য বার করে, অথবা আপনি কোনো জঙ্গলে গেছেন কাঠ সাফারি করতে বা জঙ্গল সাফারি করতে, দেখছেন যে কুনকি হাতিটা ফিরে আসছে, আপনি হয়তো এলিফ্যান্ট সাফারি করছেন, দেখছেন হাতিটা ফিরে আসছে, তখনও আপনার কিছু কর্তব্য থাকে। গাড়ির জানলা দিয়ে কখনো হাত বার করবেন না, আপনার দিকে হাতির মনোযোগ আকর্ষণ করতে বাধ্য করবেন না। অনেকে আছে, হাতি যাচ্ছে, আপনারও চলে যাওয়ার কথা, কিন্তু আপনি শীষ দিচ্ছেন, বাঁশি দিচ্ছেন, ওই ওই করে ডাক দিচ্ছেন। হাতির প্রতি এটা করবেন না। হাতির সামনে বিকট শব্দের হর্ন বাজাবেন না, হাতির সামনে ঘুরে পালাবেন না, হাতির খুব কাছে বা পেছনে বা পাশে যাবেন না। মাউথ রাজি না থাকলে হাতিরকে কিচ্ছু করবেন না। হাতির কাছে হাততালি দেবেন না, গালাগালি দেবেন না, হাতির সামনে বাজি ফটকা ফাটাবেন না। এবং আপনাকে সব সময় একটা বুদ্ধি প্রয়োগ করে চলতে হবে। আপনি যত হাতিকে বুঝবেন, হাতি নিয়ে বই পড়বেন, হাতি নিয়ে আলোচনা করবেন, হাতি নিয়ে আরো বোঝার জন্য আমাদেরকে ডাকবেন, তত ভালো হবে। একটা দুঃখের কথা বলি, হাতি তো দলবদ্ধ জীব, এক জায়গা থেকে এক জায়গায় যায়। মূলত এটা বর্ষাকালে হয়। হাতি ধরুন কালকে তার সন্তান প্রসব করেছে, সে তো 4 ঘন্টা পরে হাঁটতে শুরু করলো। হাতির দল বাচ্চাকে নিয়ে
হাঁটছে এক জঙ্গল থেকে আরেক জঙ্গল, এক নদী থেকে এক জঙ্গল, এক নদী থেকে আরেক নদী, এই মূলত নদীতে পার হওয়ার সময় বাচ্চাটা, যেটা একদিনের বাচ্চা, সেটা আটকে গেল আর পিছনে পড়ে যায় বাচ্চাটা। বাচ্চাটা পৃথিবীতে এসছে গতকাল, এবং হাতির দল 15, 20, 25, 100 থাকে। সামনের দিকে তো দল চলে গেছে, বাচ্চাটা পড়ে গেছে বিপদে। এবার দলটা যখন চলে গেল, হাতিরা সবাই মিলে তখন বাচ্চাটাকে খোঁজে এবং চিৎকার করতে থাকে, আর্তনাদ চিৎকার করতে থাকে। সে চিৎকারের চোটে বাচ্চাটা যে কুই কুই করে ডাকছে সেটা আর শোনা যায় না। তা কয়েক ঘন্টা খোঁজাখুঁজি দাপাদাপির পর যখন দেখে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না, তখন আরেকটু আগিয়ে গিয়ে বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করে হাতির দল বা হাতির মা বা হস্তিনী, যিনি সর্দারিনী, তিনি। ইতিমধ্যে বন দপ্তর খোঁজ পেলে বা এখন বিভিন্ন জঙ্গলে ধরুন এসএসবি পাহারা দিচ্ছে, এরা অনেক সময় এইসব বাচ্চাকে পায়, তখন কোলে তুলে নিয়ে আসে। এই কোলে তুলে নিয়ে আসাটা একদিকে যেমন মানবিকতা, আর একদিকে খুব বিপজ্জনক। কেন বিপজ্জনক? বিপজ্জনক এই জায়গাটায়, মানুষ যদি একবার কোনো হাতির বাচ্চাকে স্পর্শ করে, সেই বাচ্চাকে তার মা ফিরিয়ে নেয় না। মানে আপনি একটা আঙ্গুল দিয়ে স্পর্শ করবেন কোনো একটা হাতির বাচ্চাকে, মানে বুনো হাতির কথা বলছি, বুনো হাতির একটা বাচ্চা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন, আমার এরকম প্রচুর অভিজ্ঞতা হয়েছে। কিন্তু আমি হাত দিইনি, আমি বন দপ্তরকে দেখেছি বা যাকে যাকে ডাকার দেখেছি। আমি জানি আমি যদি হাত দিয়ে দিই, বাচ্চাটাকে আর কোনোদিন হাতির দল ফেরত নেবে না, ওর মাও নেবে না। তো 1 দিনের বাচ্চা 2 দিনের বাচ্চাকে কে বাঁচাবে? সেই জন্য কিছু কিছু সৎমা আছে, যেমন একটা নাম বলি, চম্পাগলি নামে 50 একটা হস্তিনী আছে এই জলদাপাড়ার সামনে মালঙ্গি বিটে। এইরকম যত অনাথ বাচ্চাকে পাওয়া যায়, ওই চম্পাগলি, আমরা ম্যাডাম বলি, চম্পাকুলি ম্যাডাম এই বাচ্চাগুলোর দায়িত্ব নিয়ে 2 বছর 3 বছরে বড় করে এবং আর্টিফিশিয়াল ভাবে তাকে ওই মানুষের দুধ অর্থাৎ মিল্ক পাউডারের দুধ গুলিয়ে, আমুল দুধ গুলিয়ে উপর থেকে পাইপ দিয়ে বাচ্চাটাকে লুকিয়ে চম্পাকুলির পেটের সামনে নিয়ে এসে পাইপ দিয়ে খাওয়ানো হয়। বাচ্চাটা বুঝতে পারে না এটা হাতির দুধ না মানুষের গুঁড়োর দুধ খাওয়াচ্ছে। তা বন দপ্তরের দায়িত্ব বেড়ে যায় এরকম বাচ্চা দেখলে। তো এত সেন্সিটিভ এরা, মানুষ যদি কোনো বাচ্চাকে স্পর্শ করে ফেলে তাহলে সেই বাচ্চা কিন্তু কোনো দিন তার মা ফেরত নেবে না, তার দলও ফেরত নেবে না। এটা তো একটা দুঃখজনক ঘটনা বা খুব মর্মস্পর্শী ঘটনা, খুব সেন্সিটিভ ঘটনা। তো এরকম আরো আছে। আমি আরেকটু জনশিক্ষা প্রসারের জন্য কয়েকটা পয়েন্ট আপনাদের বলি, আপনাদের ভালো লাগবে দেখো, বিশ্বাস করি। অর্থাৎ আমাদের কৌতূহল মিটবে, এটাও আমি বিশ্বাস করি। যেমন ধরুন, প্রশ্ন তো জাগে, হাতি কতটুকু জল খায় গড়ে? হাতিকে জল খাওয়াতে গেলে সে নিজে খাক বা তাকে জলের সংস্থান করা হোক, তার জল লাগবে কিন্তু প্রায় 150 লিটার গড়ে। এই জায়গাটা একটা মজার ব্যাপার। আপনি যখন কল থেকে জল খান বা বোতলের জল খান বা বোতলের কোম্পানি থেকে জল খান বা ফিল্টারের জল খান, অ্যাকোয়াগার্ডের জল খান, আপনি পছন্দ করে খান, জলটা খারাপ হলে খান না আপনি। হাতিরও কিন্তু তাই, নোংরা জল কিন্তু সে খাবে না, ও পরিষ্কার জল ছাড়া খাবে না। তা উত্তরবঙ্গের সমস্যাটা হচ্ছে এই নভেম্বর মাস থেকে প্রায় জুন মাস পর্যন্ত জলাশয়গুলো, নদী নালাগুলো শুকিয়ে যায়। তখন জলের জন্য ও মানুষ এলাকায় বসবাস করে। আমি এমনও দেখেছি অনেকবার হাতি টিউবওয়েল সুট দিয়ে পাম্প করছে জলের জন্য। এখন জঙ্গলের টিউবওয়েল থাকে না অনেক সময়, এখন বন দপ্তর ওই ওয়াটার ট্যাঙ্ক দিয়ে ওদের জন্য কিছু ওয়াটার পয়েন্ট করেছে, সেখানে জল সাপ্লাই করা হয়। যেমন বিয়ে বাড়িতে বা বৌভাতে, উৎসব বাড়িতে জলের ট্যাঙ্ক আসে পৌরসভা থেকে, কিনতে হয়, ভাড়া করতে হয়। এখন বন দপ্তরে ওইভাবে জলের সংস্থান করছে। তাহলে বুঝুন, একটা হাতির একদিনে কম করে 150 লিটার জল লাগবে, আর সেখানে জল নেই।
আবার বর্ষাকালে নদী দিয়ে যখন জল আসবে সেই জলটা হয় ডোলোমাইটের নোংরা জল বা মাটির ঘোলা জল, হাতি ওটা খাবে না। তাহলে হাতি বেঁচে থাকার জন্য, মানুষের যেমন বেঁচে থাকার জন্য জল একটা প্রধান উপাদান, হাতিরও এই সংকটে ভুগছে। এবার হাতি কত খায়? আপনি হাতিকে যখন দেখেছেন সবসময় চিবোতে দেখেছেন, ও খাচ্ছে তো খাচ্ছে। হাতি অ্যাকচুয়ালি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা খায়। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা খায়। খাবার অনেক রকম আছে, তার মধ্যে সবুজ খাদ্য লাগে ওর। সবুজ খাদ্যতে গড়ে 100 কেজি লাগে ওর। 100 কেজি ওর গড়ে লাগবে, প্রতিদিন না হলে ওর কিন্তু চলবে না। হাতি জন্মে 30 মিনিট পরেই ও দাঁড়াতে পারে। মানে হাতি জন্ম দিল, মা জন্ম দিল, হস্তিনী জন্ম দিল, হাতি ঠিক 30 মিনিটের মধ্যে ও কিন্তু দাঁড়িয়ে পড়বে, অর্থাৎ ও দাঁড়াতে সক্ষম। অন্য কোনো প্রাণী এত তাড়াতাড়ি পারে না। এবং হাতির সন্তান প্রসব যখন কেউ দেখেছেন, বিশেষ করে জঙ্গলে তো দেখতে পাবেন না, এটা যদি কুনকি হাতি দেখে থাকেন তাহলে লক্ষ্য করে দেখবেন, ওখানে তো ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন থাকে, সঙ্গে সঙ্গে ওরা একটা ব্যবস্থা নেয়। কারণ হাতি অনেক সময় ডেলিভারি করবার মুহূর্তে কি কারণে যেন মাথা বিগড়ে যায়, অনেক সময় দেখা যায় মুহূর্তের মধ্যেই ও একদম নবজাত শিশুটাকে পা দিয়ে পিষে ফেলে। সেই জন্য তককে তককে থাকে বন দপ্তরের কর্মীরা, বাচ্চাটা জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই ওকে বস্তা দিয়ে পেঁচিয়ে একটু দূরে নিয়ে আসে। কারণ মাথাটা বিগড়ে গেছে কিনা সেটা তো বন দপ্তর ওরা বুঝবে না, মুহূর্তের মধ্যে ওকে সরিয়ে নিয়ে আসে। যাই হোক, এগুলো একটা বড় ব্যাপার, এগুলো একটা কোর্সও হয় এগুলো দেখবার জন্য। 3 থেকে 4 মাস বয়স হলেই শিশু শক্ত খাবার শুরু করে, অর্থাৎ 3 থেকে 4 মাস ও মায়ের বুকের দুধ খায়, কিন্তু 3 থেকে 4 মাস হওয়ার পর সে শক্ত খাবার শুরু করে। শিশু হাতির শরীরের ওজন প্রতি মাসে 10 থেকে 15 কেজি করে বাড়তে থাকে। প্রথম থেকে খুব বাড়তে থাকে, 10 থেকে 15 কেজি প্রতি মাসে বাড়তে থাকে। আর একটা বড় ব্যাপার, হাতির দাঁত প্রতি বছর 17 সেন্টিমিটার করে বাড়ে। আপনারা জানেন কতগুলো প্রাণী আছে, যেমন খরগোশ, ইঁদুর, হাতি, এদের দাঁত সব সময় বাড়তে থাকে, বছরে বাড়তে থাকে। ইঁদুর সবসময় মুখটা ঘষতে থাকে, আমরা ভাবি কি খাচ্ছে, আসলে খায় না। খরগোশও খায় না, ওরা দাঁত ঘষাঘষি করে দাঁতটাকে ছোট করে নিয়ে আসার চেষ্টা করে। হাতির দাঁতটা একটু বেরিয়ে থাকে বলে ওই মুখের মধ্যে লাগে না, কিন্তু ইঁদুর বা খরগোশের ওটা লাগে বলে ও সবসময় ঠোঁটটা ঘষতে থাকে, অর্থাৎ দাঁত ঘষে ঘষে দাঁতটাকে ছোট করে। হাতির দাঁত কিন্তু ঘষাঘষিতে যায় না, কিন্তু হাতির দাঁত একটু বেঁকিয়ে সুরের পাশ দিয়ে বার হয়, যেটাকে আমরা টাক্স বলছি। সেটা 17 সেন্টিমিটার করে প্রতি বছর বার হয়, বড় হয়। এবং একটা সময় কখনো কখনো হাতির দাঁতকে করাত দিয়ে কেটে ছোটও করতে হয়। আগেই বললাম সরকারি পোষা হাতিকে কুনকি বলা হয় বা সার্ভিস এলিফ্যান্টও বলা হয়। একটা মজার ব্যাপার, একটা মহিলারা শুনে খুশি হন, আমি দেখেছি। হাতির দলকে সবসময় পরিচালনা করেন হস্তিনী, অর্থাৎ একজন মহিলা হাতি। আমাদের যেমন পুরুষতান্ত্রিক দেশ, পুরুষরাই ম্যাক্সিমাম ক্ষমতা দখল করেন বা নেতৃত্ব দেন, বেশিরভাগটা মহিলারাও দেন, কিন্তু অধিকাংশই পুরুষরা দেন, বা পুরুষরা কোনো একটা ক্ষমতা বলে নিজেদেরকে বড় করে রাখেন। হাতির ক্ষেত্রে কিন্তু উল্টাটা, হাতির ক্ষেত্রে সব সময় সারা পৃথিবীতে সৃষ্টিকাল থেকে একজন হস্তিনী, অভিজ্ঞ হস্তিনী, তিনি দলের লিডার হন, তার কথা মতন বাকিরা চলে। হাতির দলের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষকে রাখা হয় না। হাতির দল যখন ছেলে হাতি, অর্থাৎ বয় হাতি, হাতি এলিফ্যান্ট, বয় এলিফ্যান্ট, সে যখন প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক কখন হবে? 7 বছর থেকে 8 বছর সে প্রাপ্তবয়স্ক হলো, তাকে দল থেকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। দলের মধ্যে যেহেতু মহিলারা থাকে, সে কারণে পুরুষ হাতিকে কিন্তু, প্রাপ্তবয়স্ক পুরুষ হাতিকে দলের মধ্যে রাখা হয় না। এই যে হাতিগুলোকে বার করে দেওয়া হয়,
এর মধ্যে আবার দুটো বিষয় বার হয়, একটাকে বলা হয় সলিডারি, একটাকে বলা হয় মালজুরিয়া। এই যে হাতিকে বার করে দিল এই প্রাপ্তবয়স্ক হাতিদের, এরা আবার দুজন 5জন 7জন নিয়ে একটা দল তৈরি করে। এরা হচ্ছে বহিষ্কৃত সব হাতি, এদেরকে বলা হয় মালজুরিয়া। এরাও ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু এদেরকে কিন্তু ওই মূল হাতির দলে কিন্তু ফিরতে দেওয়া হয় না বা ভিড়তে দেওয়া হয় না। আর একটা হচ্ছে সলিডারি অর্থাৎ স্বাধীন, সেটা হচ্ছে হাতি খুব ডিসিপ্লিন একটা সংগঠন বা পরিবার। হাতির দলে কেউ যদি বেয়াদবি করে বা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে তাকে বহিষ্কার করা হয়, চূড়ান্ত বহিষ্কার করা হয়। তাকে কোনো দলেই নেওয়া হয় না, না হয় মূল দলে, না দলে ওই মালজুরিয়া দলে। এদেরকে রাখা হয় একা একা, সে একা একা ঘুরে বেড়ায়। তাকে আমরা অনেক সময় পাগলা হাতি বলে থাকি। আসলে সবসময় যে তার মাথা খারাপ হয়েছে তা নয়, সে হচ্ছে দলচ্যুত হাতি, তাকে কোনো দলে রাখা হয় না। ও নিয়ম শৃঙ্খলা মানেনি বলে বা কোনো অন্যায় কাজ করেছে বলে তাকে ওইভাবে রাখা হয়। সেই জন্য হাতিকে আমরা অনেক সময় দলে দেখি, ছোট দলে দেখি বা একা দেখি। এই জিনিসগুলো যত চর্চা করব তত আমাদের মধ্যে ভালো হবে। এইবার হাতি, আগেই বললাম 18 ঘন্টা ধরে খায়, কিন্তু হাতি ঘুমায় কতক্ষণ? হাতি কিন্তু 24 ঘন্টার মধ্যে 2 থেকে 4 ঘন্টা ঘুমায়, মাত্র 2 থেকে 4 ঘন্টা ঘুমায়। হাতি কিন্তু মানুষের মতো নাকও ডাকে। হাতি দুইভাবে ঘুমায়, দাঁড়িয়েও ঘুমায় আবার শুয়েও ঘুমায়, মানে শোয়া মানে একদিকে কাত হয়ে ঘুমায়। কিন্তু ওর ঘুমটা বড় কম, 2 থেকে 4 ঘন্টা ঘুমায়। এবং হাতির নাক ডাকাও কিন্তু মানুষের মতন একটা স্বভাবের মধ্যে পড়ে। হাতির 3টা জিনিস খুব প্রিয় জিনিস, ভীষণ প্রিয়। একটা হলো জল, একটা হলো কাদা, একটা হচ্ছে ধুলো। হাতি জল ফেলে আর কিছুতেই ছাড়তে চায় না। ও জলের মধ্যে খেলবে, সারাদিন থাকবে, সারাদিন ওর মধ্যে স্নান করবে। আর কাদার মধ্যে ও লেপটালেপটি করতে ভালোবাসে। এটার একটা কারণ আছে, হাতির লোমকূপ গুলো খুব বড় ফুটো ফুটো, ওর মধ্যে পোকা ঢুকে যায়। পোকা ঢোকে বলে ওর চুলকানি হয়। এখন অত বড় শরীরটাকে ও চুলকায় কি করে? এখন পোকা যাতে না ঢোকে সেই কারণে ও কাদা লেপটে থাকে, তাতে পোকা ঢুকতে পারে না। আবার ধুলো পেলেও সারা গায়ে ধুলো মাখে যেই কারণে, সেটাও হচ্ছে ওই পোকামাকড়কে তাড়াবার জন্য। পোকা মাখে, পোকা তাড়ানোর জন্য ধুলোটা মাখে। তো আমরা অনেক সময় বলি হাতিকে পরিষ্কার দেখা যায় না, সত্যি সত্যি হাতি সবসময় নোংরাই থাকে, কাদা ধুলো মেখে থাকে। তো এই কারণটা হচ্ছে ওর গায়ের মধ্যে পোকা থাকে, ওই পোকাটাকে দূর করার জন্য এটা করে। আমাদের যেমন পেটের গন্ডগোল আর পেট খারাপ করে, বিশেষ করে কৃমি হলে আমরা হয়তো কৃমির ওষুধ খাই, কৃমিটা ডিসচার্জ হয়, ডাক্তারবাবু ওষুধ দেন। হাতির পেটেও কিন্তু কৃমি হয়, হাতির পেটেও কৃমি হয়। হাতির পেটে যদি কৃমি হয় তাহলে ও কি করে? হাতির পেটে কৃমি হলে হাতি বালু মেশানো মাটি খায়। বালু মেশানো মাটি 5 থেকে 6 দিন খায়। 6 দিন খেতে খেতে একদিন ওই চাপে তার মলের সঙ্গে কৃমিটা বেরিয়ে যায়। হাতি নিজের চিকিৎসা কিন্তু নিজেই করতে পারে। হাতি তো 150 লিটার জল খায় বললাম। হাতি এবার ইউরিন করে, মূত্র ত্যাগ করে কতখানি, এটা একটা প্রশ্ন। হাতি 24 ঘন্টায় গড়ে 50 থেকে 52 লিটার ইউরিন ডিসচার্জ করে। 50 থেকে 52 লিটার খাচ্ছে, কিন্তু 150 লিটার গড়ে, কিন্তু ডিসচার্জ করে 50 থেকে 52 লিটার। আবার হাতি মলত্যাগ করে, তারও একটা সংখ্যা আছে। হাতি মলত্যাগ করে 12 থেকে 16 বার, 12 থেকে 16 বার মলত্যাগ করে, কারণ ওর স্টমাকটা ভারী ছোট, যা খাচ্ছে তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ও হজমটা বার করে দেয়, ডিসচার্জ করে। একটা হাতি যদি 12 থেকে 16 বার মলত্যাগ করে তাহলে তাকে সুস্থ হাতি ধরা হয়। আর একটা কারণে হাতিকে সুস্থ ধরা হয়, হাতির যে মল সেটা বলের মতন হয়, বল। সেই বলটা এক একবার
তিনটা হতে পারে, দুটো হতে পারে, কিন্তু একটা হলে সে অসুস্থ। যদি দুটো হয় তাহলে সুস্থ, তিনটা হলে খুব সুস্থ। তো যারা হাতির সঙ্গে চর্চা করেন, হাতির চিকিৎসক আছেন, বা মাউথকে জিজ্ঞেস করা হয় যে হাতি কতবার কিরকম, ওই ওই যে মলটাকে আমরা বল বলি, ওই কয়টা বল ফেললো ওইটাকে দেখা হয়, হাতি সুস্থ কি হাতি অসুস্থ আছে এগুলো দেখা হয়। দাঁতহীন কতগুলো পুরুষ হাতি আছে। দাঁতহীন পুরুষ হাতিকে মাকনা বলা হয়, মানে পুরুষ হাতিরই দাঁত থাকে, মহিলা হাতির দাঁত থাকে না। কিন্তু কতগুলো হাতি আছে পুরুষ কিন্তু দাঁত নেই, তাকে মাকনা বলা হয়। এটা তো আপনারা সবাই জানেন যে স্থলচর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে হাতি হলো বৃহত্তম। হাতির উচ্চতা মানে হাইট মাপা হয় দুভাবে। একটা, যেমন আমাদের হাইট, আমরা নিচে দাঁড়াই, পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত ধরা হয়, তারপরে স্কেল দিয়ে যে মাপার স্কেল আছে হাইটটা মাপা হয়। হাতিদের মাপা হয় যেটা, ও শীর্ষবিন্দুটা ধরা হয় মাথা। এশিয়ান হাতিদের ক্ষেত্রে ধরা হয় মাথাটা, কিন্তু আফ্রিকান হাতিদের ধরা হয় কাঁধ, শোল্ডার। এটা দুইটা দু রকম ভাবে আছে। হাতি গণনা করতে হয় আমাদের, হাতি গণনা করতে যাই মাঝে মাঝে, বছর 2-3 পর। হাতি গণনা সবসময় খুব সহজ নয়, জঙ্গলের হাতি সবসময় পাওয়া যায় না। তো হাতির গণনা অনেক সময় আমরা ওই মল দেখি, ওই মল দেখে আমাদের হাতির গণনা একটা এভারেজে আসতে হয়। হাতির সামনের যে পায়ে দ্বিগুণ হয় তার উচ্চতা, অর্থাৎ হাতির সামনের যে পাটা রয়েছে তার যা হাইট, সেটাকে ডবল করলে তার উচ্চতাটা পাওয়া যায়। এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ভারতে 1932 সালে এলিফ্যান্ট প্রজেক্ট গঠন করা হয়েছে, না সরি, 1992 সনে 1992 ভারতে 1992 সনে এলিফ্যান্ট প্রজেক্ট গঠন করা হয়েছে। আগে এলিফ্যান্ট প্রজেক্ট ছিল না, যেমন আমাদের টাইগার প্রজেক্ট অনেকদিন ধরে আছে, এলিফ্যান্ট প্রজেক্ট ছিল না। তো এলিফ্যান্ট প্রজেক্ট গঠন করা হয়েছে। আর একটা মজার ব্যাপার, বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীরা খুব মজা পায় এটাতে, হাতির সামনের যে নখ থাকে এটা দু রকম ভাবে থাকে। মানে এশিয়ান হাতিদের ক্ষেত্রে থাকে 5টি নখ থাকে, আর আফ্রিকান হাতিদের ক্ষেত্রে 4টি নখ থাকে, নেল। সামনে আমি বললাম যে হাতির, যে এশিয়ান হাতির কথা বলি, তাহলে সামনের পায়ের 5টি করে নখ থাকবে, আর আফ্রিকান হাতির ক্ষেত্রে 4টি করে নখ থাকবে। আফ্রিকান হাতি আর এশিয়ান হাতির কান কিন্তু দু রকম আছে। মানে আফ্রিকান হাতির কান এশিয়ান হাতির চাইতে 4 গুণ বড় হয়। আপনারা তো ছবি দেখেছেন এশিয়ান হাতি, বা যারা আফ্রিকান হাতি দেখেছেন ছবিতে, তারা দেখেছেন যে আফ্রিকান হাতির কান অনেক বড় হয়। এখন কত বড় হয়? এশিয়ান হাতির চাইতে 4 গুণ বড় হয়। আরো কিছু তফাৎ আছে। এশিয়ান হাতি আর আফ্রিকান হাতির মধ্যে প্রধান পার্থক্য হলো আফ্রিকান হাতির উচ্চতা, দাঁত, কান বড়, দাঁতও বড় হয়, উচ্চতাও বড় হয়। হাতিরা কিন্তু খুব আমোদে, ওরা খুব মজা পায়। মানুষ যখন গান করে, মানুষ যখন ইনস্ট্রুমেন্টাল প্রোগ্রাম করে, হাতিরা যদি শুনতে, আমি এটা বনেও দেখেছি, অনেক সময় আমাদের গান শুনে, আমাদের অর্কেস্ট্রা শুনে হাতির দল দেখি চুপ করে শোনে। কীর্তন ভালোবাসে, এই যে আমাদের বাংলার কীর্তন, কীর্তন হয়তো বোঝে না, কিন্তু তাল লয় এটা কিন্তু ওরা খুব পছন্দ করে। আমি বিখ্যাত বিখ্যাত মানুষদের সঙ্গে মিশে তাদের থেকে তথ্য নিয়ে জেনেছি, এই যে গ্রামের আদিবাসীরাও যখন তাদের সঙ্গীত পরিবেশন করেন, ঢোল করতাল যাই নিয়েই হোক, ওই রিদিমটা ওরা খুব পছন্দ করে। সেই জন্য নাকি ওরা গান শুনতে কাছাকাছি চলেও আসে। হাতিরা খুব আমোদে বললাম,
এরা প্রেম ভালোবাসা হাতি ঠাট্টা এদের জীবনে কিন্তু একটা অঙ্গ। হাতিরা কিন্তু প্রেমও করে, ভালোবাসাও জন্মায়, এদের ডিভোর্স হয়, এদের অনেক কিছু হয়, হাসি ঠাট্টা করতেও ভালোবাসে। এত কিছুর পরেও আমরা কিন্তু একটা দাবি করব, এশিয়ান হাতির খেলা বন্ধ হোক। হাতির খেলা বন্ধ হয়েছে ঠিক কথাই, কিন্তু হাতি কিন্তু কিছু কিছু তার কাছে রয়ে গেছে যা বন দপ্তর নেয়নি, বন দপ্তর খরচা বাঁচানোর জন্য নেয়নি। একটা হাতির চর্চা করা যায় যদি দিনটাকে আমরা মনে রাখি। যেমন পৃথিবীতে অনেকগুলো দিন আছে, তার মধ্যে হাতিদের জন্য একটা দিন আছে, সেই দিনটা হচ্ছে 12ই আগস্ট। 12ই আগস্ট হচ্ছে হাতি দিবস, আন্তর্জাতিক হাতি দিবস। এটা খুব জনপ্রিয় হয়নি, এটা আপনাদের মতন কলেজে, আপনাদের মতন ইউনিভার্সিটি যত আপনারা পালন করবেন, সঙ্গে যদি ছাত্রছাত্রীদের নেন, তাহলে এই হাতির এই কুলটা বেঁচে যাবে। হাতি আজকে ভীষণ কঠিন অবস্থার মধ্যে রয়েছে। এটা আমরা যদি, যারা অন্তত পড়াশোনা করা মানুষ, তারা যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু আমাদের বিপদ। কারণ সভ্যতার ক্ষেত্রে হাতির প্রয়োজনীয়তা অনেক বেশি। আমি শেষ করব একটা চিঠি দিয়ে। সেই চিঠিটা হচ্ছে আমাদের, আপনারা আমার পরিচয় পেতে গিয়ে শুনলেন যে ন্যাস গ্রুপ আমাদের একটা সংগঠন, মূলত স্কুল ছাত্রছাত্রীদের জন্য। কলেজেরও ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে যোগ দেন। আজ থেকে 24 বছর আগে একটা চিঠি আমরা লিখেছিলাম, সারা ভারতবর্ষে এই চিঠিটা প্রথম স্থান অধিকার করে। অর্থাৎ অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য একটা চিঠি লিখি, তারপর সেই চিঠিটা আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের ভাষায় তারা অনুবাদ করে এটা প্রচার করেছিল, এবং ভারত সরকার থেকে আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল আমাদের এই বড় একটা কর্মকাণ্ডের জন্য। অর্থাৎ চিঠিটা এমন যে চিঠিটা যেন বাচ্চারা লিখছে বড়দের কাছে, একটা আবেদন, আবদার, সেই চিঠিটা পড়ে শোনাই। এটা কোনো সাধারণ চিঠি নয়, বিশেষ গুরুত্বপূর্ণ চিঠি এটা। যারা হাতিকে ভালোবেসে তাদের সকলের জন্য এই চিঠি, আরো একবার চিন্তা করার জন্য এই চিঠি। হাতি একটা বিশাল ভদ্র প্রাণী, যার একটা লম্বা সুর ও দুটি ধারালো দাঁত আছে। হাতি বিশাল স্থূলচর্ম বিশিষ্ট চতুষ্পদ প্রাণীটিকে আমরা সবসময় দেখি বিছানার চাদরে, শাড়ির পারে, মূর্তিতে, শিল্পকলায়, দেওয়ালের ছবিতে এবং কল্পনায়। অত্যন্ত গুরুত্ব সহকারে তুমি হাতির পুজো করো, হাতির মাথা বিশিষ্ট দেবতা গণেশকে পুজো করো। তাই এই চিঠি তোমার ও আমার কাছে জরুরি। এটা অত্যন্ত দুঃখের ঘটনা যে মানুষের সাথে দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও আমরা অল্প কয়েকজনই হাতি সম্পর্কে জানি। হাতি ভারতবর্ষের অবলুপ্তির পথে। ভারতবর্ষের জঙ্গলে মাত্র 30,000 হাতি তাদের অস্তিত্বকে বজায় রেখেছে। এই বিশাল প্রাণীটি প্রতিদিন গড়ে 100 কেজি সবুজ খাদ্য খায়, 150 লিটার খেতে পারে, 150 কেজি খেতে পারে। এছাড়া 150 লিটার জল পান করে। খাদ্যের অভাবে এদেরকে সংকটের মধ্যে ফেলেছে। দাঁতের লোভে চোরা শিকারীরা এদেরকে মারছে, কারণ ভারতীয় অর্থাৎ এশিয়ান হাতিদের শুধুমাত্র পুরুষ হাতিদেরই দাঁত থাকে। সেই জন্য বেছে বেছে পুরুষ হাতিকে হত্যা করা হচ্ছে। এইভাবে জঙ্গলে হাতিদের স্ত্রী পুরুষের অনুপাত কমে যাচ্ছে। প্রতি বছর চোরা শিকারীদের হাতে গড়ে 100টি করে হাতি প্রাণ হারাচ্ছে। অপর সংকটটি হলো হাতিদের বাসভূমি সংকোচন, যার জন্য আমরাই দায়ী। আমরা ইচ্ছা মতন আমাদের দৈনন্দিন প্রয়োজনে হাতিদের স্বাভাবিক বাসভূমিকে পরিবর্তন করেছি। হাতিরা ভূমি থেকে উচ্ছেদ হয়ে আমাদের শস্য ক্ষেত্রে চড়াও হচ্ছে। এই সংঘর্ষ উভয়কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এসো আমরা এই ঘটনাকে অন্য চোখে দেখি। যেহেতু পৃথিবী সকলেই একে অপরের উপর নির্ভরশীল, সেহেতু আমরা আমাদের অস্তিত্ব রক্ষার্থে হাতিদেরও বাঁচিয়ে রাখি। আছে এই পর্যন্তই। শুভেচ্ছাতে কুচবিহার গভর্নমেন্ট
ইঞ্জিনিয়ারিং কলেজ। আমি আপনাদের নামটা যোগ করলাম, আসলে লেখার সময় আমাদের নাম লিখেছিলাম 1/4/2000 সনে, অর্থাৎ 24 বছর আগে এটা লিখেছিলাম। আপনাদের সকলকে ধন্যবাদ যারা আপনাদের সময় ব্যয় করে আমার ছোট্ট একটা আলোচনা আপনারা শুনলেন। লাইনে আছেন? হ্যালো, হ্যাঁ লাইনে স্যার, আছেন? হ্যাঁ স্যার, শুনতে আমি বলা শেষ করলাম। হ্যাঁ, ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইউর থ্যাংক ইউ, such. থ্যাংক ইউ। তো আপনাদের সকলকে ধন্যবাদ, Thank you sir. ঠিক আছে, তাহলে আমি লিভ হয়ে যাই। Okay sir, no issues. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। Thank you sir for your such wonderful words, which is delivered here in this meeting. And now we have reached the end of our session of today's meeting, today's induction program session. And I'm going to pin the attendance form in the chat box. So I request everyone to just hold a minute so that I can send the attendance form link over here. So the attendance form is given in the chat box. I request everyone to fill it by next 5 minutes. So until I close the attendance form, so if you have any questions regarding anything, you can ask.
So the attendance form is closed for today. And if you have any query, any question, then you can ask. Otherwise, we can leave. So good night, everyone. শান আমি এন্ড করছি। End করে দিন। ওকে।